হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের প্রথমেই দিই। ডব্লিউবি এক্সাম পোর্টালে যে ম্যাথ ক্লাস চলছিল, অল পেড ম্যাথ, যেখানে তোমরা 100+ ভিডিওস তোমাদের আছে, অ্যারিথমেটিক, ট্রিগনো, জিও, মেন্স, অ্যালজেব্রা, কোঅর্ডিনেট জিওমেট্রি, যেটা এখানে লেখা নেই তাও বলে দিচ্ছি, ডাটা ইন্টারপ্রিটেশন ইত্যাদি ইত্যাদি সবই এই কোর্সটাতে ইনক্লুড আছে। 100+ ভিডিওস আছে। সেটা কি, আমরা এখন 59 রুপিস মান্থলিতে, এর থেকে ন্যূনতম প্রাইস এটা, এর থেকে আর নেওয়াই যায় না। 59 রুপিস, নট 159, জাস্ট অনলি 59 রুপিস মান্থলিতে এটাকে দেওয়া হচ্ছে 2 মান্থের ক্র্যাশ কোর্স হিসাবে। এবার 2 মাসের ক্র্যাশ কোর্স মানে যে 2 মাসেই পর্যন্তই তোমরা দেখতে পাবে এমন নয়। 2 মাসের মধ্যে আমরা 100+ ভিডিওসকে ট্রাই করব আপলোড করার, যদিও খুব চাপের হয়, বাট আমরা ট্রাই করব আপলোড করার। আর যদি তার মধ্যে রেলওয়ে পরীক্ষা পড়ে তো আমরা ডেফিনেটলি আপলোড করে দেবো। আর একটা জিনিস, এই 2 মাসের যে ক্র্যাশ কোর্স তোমরা পাচ্ছ, এই কোর্সটা যদি রেলওয়ে পরীক্ষা না হয় তাহলে 3 মাস এবং সর্বোচ্চ 4 মাস অবধি এটা এক্সটেন্ড করা হতে পারে, ঠিক আছে? এবং 4 মাসে তোমরা যারা 2 মাস দেখবে তারা 59x2 দেবে, যারা 3 মাস দেখবে তারা 59x3 দেবে, যারা 4 মাস দেখবে তারা 59x4 দেবে। অর্থাৎ 300 রুপিসের আশেপাশে তোমাদের এই কোর্সটা কিন্তু চলে আসবে, 300 টাকার আশেপাশে। এটা গেল। আরেকটা জিনিস যেটা, সেটা এই কোর্সটা তারা জয়েন করবে না যারা যারা আমাদের ম্যাথ ব্যাচে আছো। যারা অনলি অ্যাডভান্সে আছো তারা অ্যারিথমেটিক দেখার জন্য এই কোর্সটাকে নিতে পারো। যারা টোটাল ম্যাথ ব্যাচে আছো বা যারা ম্যাথ প্লাস বায়োতে আছো তারা কেউই এই কোর্সটা নেবে না। যারা অনলি বায়োলজিতে আছো তারা এই কোর্সটা চাইলে নিতে পারো। আচ্ছা, এটা গেল 1 নম্বর কথা। এবার চলো দেখে নেবো যে এটা কীভাবে অ্যাভেলেবেল করবে। তো আরেকবার আমি সিনারিওটা বলে দিই। 2 মান্থের ক্র্যাশ কোর্স তোমরা পাচ্ছ রেলওয়ে এক্সাম স্পেশাল, টোটালি 59 রুপিস মান্থলিতে। অল পেড ম্যাথ যেটা ভিডিওস অ্যাভেলেবেল আছে সেটা তোমরা পেয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড, হেয়ার উইল বি রিটেন ভিডিওস, নট পিডিএফ। এখানে কোনো পিডিএফ অ্যাভেলেবেল থাকবে না, অনলি ভিডিও থাকবে। রিকোয়েস্ট অ্যাভেলেবেল নেই এই কারণ এটা ইউটিউব মারফত করা হচ্ছে। ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন আমাদের ফলো করতে হয়। তো অনলি ভিডিওস, কপিরাইট রেগুলেশনের কারণে অনলি ভিডিওস আমরা দিতে পারবো, পিডিএফ আমরা দিতে পারবো না, সেটা আমাদের আওতার বাইরে বা আমাদের রাইটের বাইরে, ঠিক আছে? তো 100+ ভিডিওস তোমরা পাচ্ছ এখানে, জয়েন করতে পারো এখনই। আর একটা জিনিস, এই মুহূর্তে যদি কেউ জয়েন করো তাহলে এক্ষুনি তোমরা কোনো ভিডিওস দেখতে পাবে না, কালকে সকাল অবধি ওয়েট করতে হবে, সকালেই তোমরা ভিডিওস পেয়ে যাবে। ওই জন্য আমি বলবো কাল সকালে তোমরা পেমেন্ট করতে পারো ভিডিওসগুলো দেখার পর। দেখবে মেম্বার্স অনলি বলে একটা প্লেলিস্ট করা থাকবে, কালকে সকালে অ্যাভেলেবেল হবে ওটা। তো মেম্বার্স অনলি যে প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে তোমরা যদি ক্লিক করো দেখবে ভিডিওস ওপরে বলাই হচ্ছে যে জয়েন করার জন্য মেম্বারশিপে। তো জয়েন কী করে করবে চলো দেখে নেবো। এই কোর্সে অ্যাভেলেবেল কী করে তোমরা করবে বা পাবে কী করে, সেই মেথডটা একটু দেখে নাও ছোটো করে। জয়েন করার জন্য কী করবে, যে কোনো একটা ভিডিও তোমরা ডব্লিউবি এক্সাম পোর্টালে ওপেন করবে। আমার যে কোনো একটা ভিডিও ওপেন করলে দেখবে এরকম ডব্লিউবি এক্সাম পোর্টাল সাবস্ক্রাইব এবং জয়েন বাটন দেওয়া আছে। এই জয়েন বাটনটা ক্লিক করবে। ক্লিক করলে কী হবে, এরকম একটা ইন্টারফেস তোমাদের খুলে যাবে বা পেজ খুলে যাবে, যেখানে দেখবে তোমাদের মেম্বারশিপ বলে লেখা আছে, জয়েন দিস চ্যানেল লেখা আছে, ডব্লিউবি এক্সাম পোর্টাল বলে লেখা আছে। নিচে আসবে, নিচে দেখবে আরেকটা বড় নীল কালারের জয়েন বাটন আছে, 1 মান্থ 59 রুপিস, পুরোটাই তোমাদের ইউটিউব জানিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই জয়েন বাটনে ক্লিক করলে কী হবে, তোমরা দেখবে পরের পেজে যাবে। সেই পেজে তোমরা দেখবে যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের অপশান দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের গুগল পের অপশানও দেওয়া হচ্ছে। গুগল পের অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কী হবে, একটা ইউপিআই আইডি চাইবে। সেই যেটা তোমাদের আইডি, ইউপিআই আইডি যেটা তোমাদের ভেরিফিকেশন হবে, সেই ইউপিআই আইডি পুট করলেই ওটা অটোমেটিক্যালি গুগল প্লের আন্ডারে যেটা তোমাদের পেমেন্ট হয়ে যাবে। তো গুগল পে হচ্ছে সিকিউর পেমেন্ট সিস্টেম, তোমরা জানো, অনেকেই ইউজও করো, ঠিক আছে? ফোনপে, গুগল পে, এভরিথিং ইজ সেম। তোমরা এটা ইউজ করলে ওটা দিয়ে করতে পারবে। আমাজন পে ইত্যাদি দিয়ে করা যাবে না, কারণ এটা গুগলের প্রোডাক্ট, ফলে ইউটিউব গুগল পেকে পছন্দ করে। তোমরা চাইলে ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়েও পেমেন্ট করতে পারো। এই হচ্ছে পুরো সিস্টেমটা তোমাদের বললাম, অসুবিধা হবে না যারা অনলাইন পেমেন্ট করো, তাদের কোনো প্রবলেম নেই। আচ্ছা, এক্ষুনি পেমেন্ট করলে এক্ষুনি ভিডিও পাবে এমন নয়, আমি তোমাদের বারবার বলেছি তোমরা কাল সকালে চাইলে পেমেন্ট করতে পারো, কারণ সকালে এই 100 ভিডিওর কিছু ভিডিও তোমাদের এখানে আপলোড করে দেওয়া হবে, হয়তো 5 থেকে 6টা, ঠিক আছে? কারণ যতটা এক রাত্রে করা যায়, ঠিক আছে, এইভাবে করা হবে। আর তারপরের দিন আরও কিছু ভিডিও আপলোড করা হবে, এইভাবে তোমাদের করা হবে। আর একটা জিনিস বলি, যে যারা সর্বোচ্চ 4 মাস পর্যন্ত এই কোর্সটা এখনও পর্যন্ত রাখার ডিসিশন আছে, 2 মাস মানে 2 মাসেই শেষ হয়ে যাবে এমন নয়, সর্বোচ্চ 4 মাস অবধি এটা থাকে। তবে তোমাদের ডিম্যান্ড এবং তোমাদের যে রেসপন্স তার উপর বেস করে আরও বাড়ানো হতে পারে। ওকে, টোটাল ব্যাপার এইটা। আর এখনও পর্যন্ত 100 ম্যাথ ভিডিওসই আছে। অন্য কোনো কিছু এই 59 রুপিসের মধ্যে মান্থলি চার্জের মধ্যে ইনক্লুড করা হলে অন্য কোনো সিস্টেম, যেমন আমি বলেছিলাম শব্দের কিছু এমসিকিউ আছে, সেটা যদি করা হয় তোমাদের জানিয়ে দেওয়া হবে। আপাতত 100 ম্যাথ ভিডিওস রাখার কথাই এর মধ্যে বলা হয়েছে। ওকে, ক্লিয়ার আমার আশা করি। চলো এবার আমরা কোশ্চেনে চলে যাই, এটা নিয়ে অনেক হলো, চলো কোশ্চেনে যাবো। আচ্ছা, আমাদের যে প্রথম প্রশ্ন আছে সেটা দেখো, যে 20 নিউটনের একটি বল একটি বস্তুর 2 মিটার সরণ ঘটায় 20 জুল কার্য সম্পন্ন করে, তাহলে বল ও সরণের মধ্যে যে কোণ আছে সেটা কত? A force of 20 নিউটন displaces an object through 2 মিটার and does a work of 20 জুল. The angle between force and displacement, ঠিক আছে? এখানে আমরা যে ফর্মুলা ইউজ করব, অ্যান্সার দেখে না, অ্যান্সার তোমাদের 60 ডিগ্রি হবে। কী করে হচ্ছে দেখো,
ফোর্স ইকুয়াল টু বা ওয়ার্ক ইকুয়াল টু আমরা কী জানি, ফোর্স ইন্টু সরণ ইন্টু কস থিটা, রাইট? তা আমাকে এখানে এই থিটার ভ্যালু জিজ্ঞাসা করা হয়েছে, থিটার মান কত, এখানে থিটা মান বলছে 6 ডিগ্রি, দেখে নাও। তো 20 জুল আমাদের বলেছে, ওকে। ফোর্স আমাদের কত বলেছে, 20 নিউটন, ঠিক আছে। আর এস আমাদের কত বলেছে, 2 ইকুয়াল টু আমাদের কস থিটা, ঠিক আছে। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা কেটে যাচ্ছে, তার মানে আমাদের কী আছে, হাফ ইকুয়াল টু কস থিটা। এখন তুমি বলো কস কতর ভ্যালু আমাদের হাফ হয়, আমরা জানি কস 60 ভ্যালু আমাদের হাফ হয়, ঠিক আছে। কস 60 ভ্যালু আমাদের কী হয়, হাফ হয়। তো থিটার মান এখানে আমরা কী পাচ্ছি, 60 ডিগ্রি। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ওকে। তো থিটা হেয়ার ইজ 60 ডিগ্রি, ওকে, ক্লিয়ার হলো? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পয়েন্টটায় যাবো, একদম সিম্পল প্রশ্ন কিন্তু ভালো লেভেলের প্রশ্ন। চলো পরের প্রশ্ন দেখো, একটি বস্তু 1 নিউটন বলের প্রভাবে বল প্রয়োগের দিকে 1 মিটার দূরত্ব পর্যন্ত সরে গেল, সম্পন্ন হওয়া কাজ কি? আমরা জানি যে কার্য সমান কি, বল ইন্টু সরণ। তো 1 ইন্টু 1, তো 1 জুলই হবে অ্যান্সার, মুখোমুখি অ্যান্সার চলে আসবে, ইয়েস 1 জুল, ঠিক আছে। একটু আগে যেটা বললাম, ওয়ার্ক ইকুয়াল টু কী হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, যেটাকে এস বলে ধরা হয়। তো ফোর্স এখানে 1, ডিসপ্লেসমেন্ট এখানে 1, তো দ্যাট মিন্স ওয়ার্ক ডান ইজ 1 জুল, ঠিক আছে। এবার তোমরা বলো স্যার কস থিটা কোথায় গেল? দেখো কস থিটাটা যদি দেওয়া থাকে তাহলে আমরা ইউজ করি, না দেওয়া থাকলে আমরা ইউজ করি না, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, যদি 10 ওহমের একটি রোধকে 1.5 অ্যাম্পিয়ারের একটি বৈদ্যুতিক প্রবাহ বজায় রাখতে 1 মিনিটে রোধকটির মধ্য দিয়ে কতটা শক্তি ব্যয় করতে হবে, অর্থাৎ ওয়াটে আমাদের শক্তি নির্বাচন করতে বলেছে, ওকে। তো কারেক্ট অ্যান্সার তোমাদের হবে 13.50, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি হবে। কী করে কারেক্ট অ্যান্সার হবে দেখে নাও। দেখো আমরা জানি ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে, বলে লিখছি, ইলেকট্রিক্যাল এনার্জি, যেটা এখানে শক্তি বলেছে, ইলেকট্রিক্যাল এনার্জি, আচ্ছা এনার্জি চলো লিখে দিই। ইলেকট্রিক্যাল এনার্জি সমান আমরা কী জানি, পাওয়ার ইন্টু টাইম, ঠিক আছে। এবার প্রবলেম হচ্ছে টাইম এখানে সেকেন্ডে থাকতে হয়, এটা এখানে মিনিটে রয়েছে, তো আমরা এটাকে 60 সেকেন্ড ধরে নিতে পারি, ঠিক আছে, 60 সেকেন্ড এটা। আচ্ছা পাওয়ার সমান আমরা কী জানি, আবার পাওয়ারের অনেক ফর্মুলা হয়, তার মধ্যে এখানে যেগুলো দেওয়া রয়েছে তার থেকে এই ফর্মুলাটা আসতে পারে, I² ইন্টু আর। I² কত আমাদের, অ্যাম্পিয়ার, 1.5 তার হোল স্কোয়ার ইন্টু আর মানে কত আমাদের 10। এখন দেখো স্কোয়ার করলে 225 হয়, এখন পয়েন্ট দুটোর আগে আসবে, তো 2.25 হবে ইন্টু আমাদের 10 হবে। তো আমরা এখান থেকে কী পাচ্ছি, আমরা পাচ্ছি 2.5 পাবো, ঠিক আছে। এই আমাদের আসবে, এত আমাদের পাওয়ার আসবে, ওকে। আচ্ছা এবার আমাদের পাওয়ার ইন্টু টাইম করতে হবে। দেখো তুমি এখানে একটা জিনিস ভালো করে দেখো যে পাওয়ার আমাদের কত, তাহলে এখানে এলো 2.25 ইন্টু টাইম আমাদের কী থাকবে, সেকেন্ডে থাকবে, অর্থাৎ 60 সেকেন্ড। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো করে নাও, তুমি অ্যান্সার এখানে পেয়ে যাবে। কত দেখতে পাচ্ছ, 0, 5 6 30 0 হয় থাকলো 3, আর 6 2 12 আর 3 হচ্ছে 15, হয় থাকলো 1, 6 2 12 রাখে 13, ঠিক আছে। এবার দেখো একটা মিস্টেক এতে আছে, আমি বলে দিই। দেখো তুমি একটা জিনিস ভালো করে বোঝো, তুমি এখানে পাওয়ার নিচ্ছ, পাওয়ারের একক হচ্ছে ওয়াট, কিন্তু তোমাকে তো পাওয়ার বার করতে বলেনি, তোমাকে এনার্জি বার করতে বলেছে, রাইট? পাওয়ারের সঙ্গে তুমি টাইমকে ইন্টু করছো, মানে ওয়াটের সঙ্গে তুমি সেকেন্ডকে ইন্টু করছো, অর্থাৎ এখানে অ্যান্সার তোমাদের ওয়াট সেকেন্ডে আসবে, ওয়াট আওয়ারও আসবে না, কিলো ওয়াট আওয়ারও আসবে না, ঠিক আছে। যদি 1350 তুমি রাখতে চাও, তাহলে এখানে তোমাকে লিখতে হবে ওয়াট সেকেন্ড, ঠিক আছে। তো অ্যান্সার অ্যাকচুয়ালি হওয়া উচিত ওয়াট সেকেন্ডে, WS অ্যান্সার আসা উচিত, কারণ তুমি দেখতে পাচ্ছ ওয়াটের সঙ্গে তুমি সেকেন্ডকে গুণ করে এটা পাচ্ছ, ওকে। ক্লিয়ার হয়েছে আশা করি। তো এখানে অপশানগুলো সব মিস্টেক আছে, দিয়ে অ্যান্সার হবে না, কারণ দিয়ে অ্যান্সার হলে তো পাওয়ারে হয়ে যাবে। যাই হোক অ্যান্সার আমাদের ওভারঅল এটা আসবে। তোমরা মনে রাখবে রেলে অনেক সময় এরকম ধরনের মিস্টেক থাকে, কিন্তু রেল এগুলোকে মিস্টেক নেয় না। তো চেষ্টা করবে এরকম ধরনের প্রশ্ন থাকলে জাস্ট মিস্টেক বলে ছেড়ে দিয়ে আসবে না, করে আসবে, রাইট অপশানটা নিউমেরিক্যালি কারেক্ট করে আসবে, একক যাই হোক না কেন, ঠিক আছে। রেল অনেক সময় এটার উত্তর নিয়ে নেয়, যেমন দেখো এখানেও কিন্তু রেল কিন্তু ভুল বলেনি এই উত্তরটাকে, ঠিক আছে। তোমাদের আমি দেখাতে পারছি না, যদি এত কিছু লিখে ফেলেছি সব আন্ডু করতে হবে, বাট ওভারঅল রেল কিন্তু অ্যান্সারটাকে ভুল নেয়নি, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন বলছে, ইথেনের বিদ্যুৎ ডাঁটের ক্রম সংরচনা कौन सी है। আচ্ছা ইথেনের বিদ্যুৎ ডট মানে ইলেকট্রন ডট, অ্যাকচুয়ালি এটা লুইস ডট স্ট্রাকচার বলা হয়, এটাকে কী বলা হয়, লুইস ডট স্ট্রাকচার। এই লুইস ডট স্ট্রাকচারের যে সংরচনা সেটা কোনটা। দেখো ইথেন বলতে তুমি কী বোঝো, ইথেন বলতে তুমি বোঝো C2H4, রাইট। কারণ আমি তোমাদের বলেও ছিলাম অনেকবার, ইথ মানে দুটো কার্বন, ঠিক আছে, 2 কার্বন, ঠিক আছে। আর ANE, এন বলতে তুমি কি বুঝতে পারছো, এন বলতে তুমি বুঝতে পারছো এটা অ্যালকেন ফরম্যাট,
তার মানে আমাদের কি হবে n প্লাস 2n প্লাস 2, তাই তো হবে, তাই না? এই যে কার্বনের আমরা n ধরবো আর হাইড্রোজেনের আমরা কি করব 2n প্লাস 2 করে দেবো। এইটা আমরা করবো বেসিক্যালি, এইটাই তো আমরা করি। এবার তুমি দেখো ইথেনের ক্ষেত্রে কি হয়, এনের ভ্যালু কত হবে 2, ইথ যেহেতু সেহেতু এনের ভ্যালু কী হবে আমাদের 2 হবে। তার মানে আমাদের কি হবে C2H2 ইন্টু 2 প্লাস 2, দ্যাট মিনস আমাদের কী হবে C2H4, রাইট? আশা করি বুঝতে পারছো যে ইথেনের ফরম্যাট এইভাবে তৈরি হয়। যারা বুঝতে পারছো না তাদের আমি বলবো তারা আমার জৈব রসায়নের ক্লাস দেখোনি, সেই জন্য বুঝতে পারছো না। আর এখানে আমি এত ঘিঞ্জি করে কেন দেখাচ্ছি, কারণ এসব জিনিসপত্র আমার আগে বলা আছে। যেহেতু বলা আছে আমার ইচ্ছা করছে না আর যে আবার বলি, কারণ কি খুব ভালো করে বলা আছে, সেই জন্য আমি আর বলছি না। তবু বলে দিই তোমাদের জন্য, C2 ভালো করে দেখবে, C2 করছো তাহলে H2n, এনের ভ্যালু এখানে 2, তাহলে 2 ইন্টু 2 মানে কত 4, 4 প্লাস 2 মানে 6। এইটা হচ্ছে ইথেনের সংকেত হয় C2H6। তো দেখে নাও এখানে যে কটা স্ট্রাকচার আঁকা আছে তাদের কোনটাতে 2টো কার্বন আছে আর 6টা হাইড্রোজেন আছে, কারণ বেসিক্যালি তো 2টো কার্বন আর 6টা হাইড্রোজেন থাকতে হবে। তো আমি দেখতে পাচ্ছি একটাতেই আছে, লাস্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অপশান। তো দিস ইজ দ্য কারেক্ট অপশান। এগুলো সব আমার রং, এই স্ট্রাকচারগুলো সব আমার রং। স্ট্রাকচার যাই আঁকো না কেন 2টো কার্বন আর 6টা হাইড্রোজেন তোমার থাকতেই হবে, তাই না? এই দেখো 2টো কার্বন আর এদিকে 3টে, এইদিকে 3টে, 3টে 3টে 6টা হাইড্রোজেন এতেই আছে, বাদ বাকি একটাতেও নেই। দিস ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার, ঠিক আছে? চলো নেক্সট পরের প্রশ্নে যাবো আমরা। তো একটা দশমিক আছে, কেটে দাও, এত ওয়াট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এই দেখো এসে গেছে অ্যান্সার, কত 13,13,1315। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। সিম্পল ছিল এই স্টেপটা, কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ, দিস ইজ আওয়ার ফার্স্ট স্টেপ, অ্যান্ড ওপরের স্টেপটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ, যেটা সবুজে করা হয়েছে। ওকে, তো পাওয়ারের অনেক ফর্মুলা আছে, এটা 1 নম্বর ফর্মুলা। পাওয়ারে আরও অনেক ফর্মুলা হয়, তোমরা জানো যে যদি বিভব পার্থক্য থাকে আর রোধ দেওয়া থাকে তখন পাওয়ারের ফর্মুলা কী হবে, বিভব পার্থক্য এবং আই দেওয়া থাকলে তখন পাওয়ারের ফর্মুলা কী হবে, সব কিছু দিয়ে পাওয়ারের ফর্মুলা বার করা যায়। আমি তোমাদের প্রবাহিত তড়িতের যে ক্লাস ছিল প্রায় 1 বছর আগে করেছি, 2019-এ আমি এই ক্লাসটা করিয়েছিলাম, ঠিক আছে তোমাদের। এবং সেই ক্লাস এখনও পপুলার, প্রচুর স্টুডেন্ট সেই ক্লাস দেখে। তো যারা নতুন ভিউয়ার আছো তারা কি করো, ওই ক্লাসগুলোকে আগে ভালো করে দেখে নাও, অলরেডি করানো আছে ক্লাস। যদি বলো আবার দিতে পারি, কী হবে, একটা ক্লাস নষ্ট হবে, ব্যাস আর কিছু না। একই জিনিস দেখো, ফিজিক্সে তো থিওরি চেঞ্জ হয় না, ফিজিক্সের ব্যাপারটা চেঞ্জ হয় না। ওখানেও আমি সেই I² ইন্টু আরই বলবো, এখানেও যেমন I² ইন্টু আর বললাম, নতুন ক্লাস করলে সেখানেও তাই বলবো। তো একই জিনিস 2-3 বার না করিয়ে নতুন নতুন ক্লাস দেওয়াটা ইম্পর্টেন্ট আমার মতে বলে, ঠিক আছে? তো যাই হোক, অনেকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চেয়েছো, অলরেডি আমার NCERT ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ক্লাস কমপ্লিট করিয়ে রিভিশন করানো আছে, তারপরেই আমি এইসব কোশ্চেনগুলো করাচ্ছি। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেক্সট পরের প্রশ্ন, একটি অণুতে বিদ্যমান পরমাণুর সংখ্যাকে কী বলা হয়? অ্যান্সার তোমাদের হবে পারমাণবিকতা। আমি আগের দিনে এই ধরনের একটা প্রশ্ন করেছিলাম, দেখো সেখানে তোমাদের সালফারের পারমাণবিকতা কত বা অ্যাটমোসিটি কত সেটা বলেছিলাম, সালফার, ঠিক আছে? মনে করে দেখো, আমি তোমাদের এটাও বলেছিলাম যে সালফারের একটা অণুতে 8টা পরমাণু থাকে, তো সালফারের অ্যাটমোসিটি হবে 8। যেমন ফসফরাস, ঠিক আছে, ফসফরাসের ক্ষেত্রে আমরা কী জানি, অ্যাটমোসিটি কত হয়, 4 হয়, কারণ ফসফরাসের একটা অণুতে কতগুলো থাকে, জাস্ট আ মিনিট, ইয়েস, ফসফরাসের একটা অণুতে কতগুলো থাকে, 4টে থাকে, ওই জন্য ফসফরাসের অ্যাটমোসিটি কী হয়, 4 হয়। যেমন হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, যেমন তোমাদের ক্লোরিন, এদের সবার অ্যাটমোসিটি কত হয়, 2 করে হয়। কেন 2 করে হয়? কারণ এদের সবার একটা অণু 2টো পরমাণু দিয়ে তৈরি। যেমন হিলিয়াম, আর্গন, নিয়ন, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাটমোসিটি হয় 1, কারণ এদের একটা অণু একটাই পরমাণু দিয়ে তৈরি হয়, ঠিক আছে? অর্থাৎ যেগুলো তোমাদের আমরা যাকে বলি শূন্যযোজী মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলি। তো এরকম ধরনের অনেক প্রশ্ন তোমাদের এখান থেকে আসতে পারে। তো অ্যান্সার আমাদের এখানে কী হবে, অ্যাটমোসিটি বা পারমাণবিকতা এখানে অ্যান্সার হবে। মনে রাখতে হবে একটা অণুতে যতগুলো পরমাণু থাকে, ঠিক আছে? কোনো মৌলের একটা অণুতে যতগুলো পরমাণু থাকে মলিকিউলে, তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি অ্যাটমোসিটি বলি। চলো নেক্সট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, ফিনিশিং লাইন অতিক্রম করার পরেও একজন স্প্রিন্টারকে কেন ছুটতে হয়? অবশ্যই তোমরা জানো, স্প্রিন্টার যখন ছোটে তখন তার মধ্যে কী তৈরি হয়, গতিজাড্য তৈরি হয়, ঠিক আছে? তো গতিজাড্য তাকে চলমান রাখে, যে কারণে স্প্রিন্টার যে ফিনিশিং লাইন সেটা টাচ করার পরেও তাকে কিছু দূর ছুটে গিয়ে ওই গতিজাড্যকে স্থিতিজাড্যে পরিণত করতে হয়, ঠিক আছে? যদি সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে তাহলে সে হোঁচট খেয়ে পড়ে যাবে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, গতিজাড্য তাকে কী রাখে, চলমান রাখে। গতিজাড্য ইংরেজি কি, ইনার্শিয়া অফ মোশন,
ঠিক আছে, এগুলো খুব কমন প্রশ্ন, বাট দিয়েছে যে তোমাদের শিফটে আমি তুলেছি তাদের এই প্রশ্নগুলো ছিল। আর আমি কিছু কিছু প্রশ্ন বাদও দিয়েছি, কারণ সেগুলো এতই সরল বা কিছু প্রশ্ন রিপিটেশন ছিল, আগে আমি করিয়েছি, সেই জন্য সেসব প্রশ্ন ছেঁকে বাদ দেওয়া হয়েছে। এটা নতুন পেয়েছিলাম বলে দিয়েছিলাম, কিন্তু প্রশ্নটা ইজি প্রশ্ন ছিল। ঠিক আছে, যখনই কোনো বস্তু গতিমান হচ্ছে তখন তার মধ্যে গতিজাড্য তৈরি হয়, আর যখন কোনো বস্তু স্থির অবস্থায় থাকে তখন তার মধ্যে স্থিতিজাড্য থাকে। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে, এই ধরনের প্রশ্ন পড়ে যায়। আসলে কী হয়, এই অপশানগুলো এত বড় বড়, তুমি দেখতে পাচ্ছি 1 নম্বর অপশান, 2 নম্বর অপশান পড়ে তুমি 3 নম্বরে আসবে। তোমার যদি সেই মতো ওখানে যদি টাইম বাঁচাতে হয় তাহলে দেখেই উত্তর করা উচিত কিন্তু। ঠিক আছে, আসলে এই প্রশ্নগুলো রেল কেন দেয়, যাতে তোমার টাইমটা খাওয়া যায়, আর কিছু না। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো, অ্যান্সার উইল বি দিস ওয়ান। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো, মেটাল নন মেটাল যখন করিয়েছিলাম তখন এই প্রশ্নটার কথা আমি তোমাদের বলেছিলাম, ওখানে করিয়েওছিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং মেটাল ইজ নট অবটেন্ড বাই রিডাকশান ইউজিং কার্বন? কার্বন দিয়ে বিজারণের মাধ্যমে কোন মেটালকে পিওরিফাই করা হয় না বা পাওয়া যায় না? ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে সোডিয়াম। সোডিয়াম ইজ হাইলি রিঅ্যাক্টিভ মেটাল, মোর রিঅ্যাক্টিভ দ্যান কার্বন। ঠিক আছে, দেখো শুধু সোডিয়াম নয়, সোডিয়াম মানে Na, পটাশিয়াম মানে K, ক্যালসিয়াম, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি মৌল যেগুলো প্রচণ্ড পরিমাণ রিঅ্যাক্টিভ, তাদেরকে যখন নিষ্কাশন করা হয় মানে বের করা হয়, তখন যে প্রসেস ইউজ করা তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ প্রসিডিওর, ইলেকট্রোলাইসিস। ঠিক আছে, ইলেকট্রোলাইসিসের মাধ্যমে এদের যে ক্লোরাইড হয়, ঠিক আছে, অক্সাইড বা ক্লোরাইড, শুধুমাত্র ক্লোরাইড নয়, এদের যে অক্সাইড বা ক্লোরাইড থাকে, ঠিক আছে, অক্সাইড বা ক্লোরাইড থাকে, সে অক্সাইড বা ক্লোরাইডকে কী করা হয়, ইলেকট্রোলাইসিস প্রসিডিওরের মাধ্যমে কী করা হয়, ব্রেকডাউন করে দেওয়া হয়, এবং তাদের ফলে এরা বেরিয়ে আসে। ঠিক আছে, এদেরকে কার্বনের মাধ্যমে কিন্তু করা যায় না, ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা, কার্বনের মধ্যে কাকে করা যায়? দেখো, জিঙ্ককে করা যায়, কপারকে করা যায়, আয়রনকেও করা যায়। ঠিক আছে, কিন্তু এগে করা যায় না। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো মনে রাখতে হবে, কারণ এরা কার্বনের থেকে অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়। এটা মেটাল নন মেটাল আরও ভালো করে তোমাদের করিয়েছিলাম। ওকে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 3.2 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চলছে, 10 সেকেন্ড সময়ে যে আধান প্রবাহিত হয় পরিবাহীতে, সেই আধানের যদি বাহক যদি ইলেকট্রন হয়, তবে ওই সময় পরিবাহী কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কতগুলি ইলেকট্রন যাবে? তো আমরা দেখো, আমরা জানি যে একটা যে ইলেকট্রন হয়, 1 ইলেকট্রন, তার যে চার্জ হয় সেটা আমরা কত জানি, 1.6 × 10⁻⁻19 কুলম্ব, এটা আমরা জানি। আবার আমরা অ্যাম্পিয়ারের সঙ্গে কুলম্বের কি রিলেশন জানি, অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম্ব বাই টাইম। ঠিক আছে, এটা আমরা জানি। ওকে, এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এ মানে অ্যাম্পিয়ারের সঙ্গে যদি আমরা টাইমকে গুণ করি তাহলে আমরা কুলম্ব পেয়ে যাব। ওকে, তো এখানে অ্যাম্পিয়ার কত আছে আমাদের, 3.2 অ্যাম্পিয়ার আছে, টাইম কত আছে আমাদের, 10 সেকেন্ড আছে, তাহলে কুলম্ব আমাদের কি আসছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কুলম্ব আমাদের আসছে 32 কুলম্ব, এইটা আমাদের আসছে 32 কুলম্ব। তুমি একটা জিনিস ভালো করে দেখো, যে যখন আমরা এত কুলম্ব চার্জের কথা বলছি তখন ইলেকট্রন কটা হয়, 1 ইলেকট্রন হয়। ঠিক আছে, এটা লেখো, 1.6 × 10⁻⁻19 কুলম্বের যখন কথা বলছি তখন ইলেকট্রন কটা থাকে, একটি 1 ইলেকট্রন। ঠিক আছে, 1। যখন আমরা 1 কুলম্ব চার্জের কথা বলবো, একটা নয় 1 কুলম্ব চার্জের কথা বলবো, তখন আমরা কতগুলো ইলেকট্রন পাবো, 1/1.6 × 10⁻⁻19 কুলম্ব পাবো। ঠিক আছে, আর যখন আমরা 32 কুলম্ব চার্জের কথা বলবো, তখন আমরা কত পাবো, ওপরে 32 ইন্টু হয়ে যাবে। ঠিক আছে, ওপরে 32 আমাদের ইন্টু হয়ে যাবে। দেখো, এটা যদি 16 হতো তাহলে এখানে 2 আসতো, ইয়েস অর নো বলো। যদি এইটা আমাদের 16 হতো তাহলে আমাদের 2 আসতো, যেহেতু এটা 1.6 আছে, উপরে একটা 10 আসবে, মানে এটা 20 হয়ে যাবে আমাদের। কারেক্ট, ইয়েস অর নো বলো, বুঝছো কি বুঝছো না বলো, আমার কথা বোঝা গেল কীভাবে কাটাকুটিটা করলাম? যদি এটা আমাদের তোমাদের 16 হতো, জাস্ট আ মিনিট, ইয়েস, হোয়াট হ্যাপেন্স, জাস্ট আ মিনিট, হ্যাঁ, তো কী বলছিলাম, যদি এটা আমাদের 16 হতো, এইটা যদি আমাদের 16 হতো তাহলে 32 কাটলে আমাদের কত হতো, 2 হতো। যেহেতু 1.6 আছে, এটা আমাদের কত হয়ে যাবে, এটা আমাদের কত হয়ে যাবে, আমাদের 20 হয়ে যাবে। কত হয়ে যাবে, 20। তখন অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের 20। ওকে, আর ইন্টু 10⁻19 আসবে, -19 নয় কিন্তু, কারণ মাইনাসটা যখন উপরে যাবে তখন এটা প্লাস হয়ে যাবে। এখন তুমি এটাকে এভাবে না লিখে আরেকভাবে লিখতে পারো, 200 ×
10⁻18 এভাবে লেখা যেতে পারে। মানে এর থেকে একটা 10 তুমি বের করে 20-র সঙ্গে গুণ করে দিচ্ছ, তাহলে 20টা হয়ে যাচ্ছে 200, আর এখান থেকে একটা 10 কমে যাচ্ছে, তাহলে এতটি ইলেকট্রন। ঠিক আছে, এতটি ইলেকট্রন। তো এটাও তুমি করতে পারো, এভাবেও কিন্তু ক্যালকুলেশনটাকে করে ফেলা যায়। এভাবেও তুমি করতে পারো, আর একটা ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারো। এটার পদ্ধতি দুটো আছে, একটা হচ্ছে গেল এইটা। আশা করি বুঝতে পারলে। দেখো এটা অনেকের মাথায় ঢোকেনি, চলো একবার বুঝিয়ে দেওয়া যাক যে কীভাবে ব্যাপারটা হচ্ছে। ঠিক আছে, কী করছি আমি ভালো করে বোঝো। 1 ইলেকট্রন ইকুয়াল টু এত কুলম চার্জ, মানে একটা ইলেকট্রনে কত কুলম চার্জ থাকে, এত কুলম চার্জ থাকে। অ্যাম্পিয়ারের সঙ্গে কুলম্বের রিলেশন কি? অ্যাম্পিয়ার ইকুয়াল টু কুলম পার টাইম। 1 সেকেন্ডে 1 কুলম চার্জ প্রবাহিত হলে তাকে আমরা 1 অ্যাম্পিয়ার বলি। তার মানে আমরা এখান থেকে কী পাচ্ছি? A ইন্টু টি মানে সি পাচ্ছি। তো এইটা করলাম, আমরা পাচ্ছি 32 কুলম। তাহলে এবার প্লেন ঐকিক নিয়ম, এত কুলম ইকুয়াল টু যখন একটা ইলেকট্রন, যেটা এখানে লিখেছি, তাহলে 1 কুলম ইকুয়াল টু 1/এত, আর 32 কুলম ইকুয়াল টু কত? কাটাকুটি করে অ্যান্সার পেয়ে যাবে। এইটা পাবে। পরীক্ষার সময় এভাবে থাকে না, পরীক্ষার সময় কী হয়? 10⁻18 থাকে। এটা 10⁻18 কেন থাকে একটু পরে তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে একটা 10 কেজিকে শিফট করাও, তাহলে এটা 200 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো একটা 10 কমে গেছে, 19 ছিল 18 হবে। এবার এই -19টা যখন উপরে যাবে তখন +19 হয়ে যাবে, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। তো এর অ্যান্সার কী হবে? 200 × 10⁻18টি ইলেকট্রন। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা একটা ডিরেক্টের অ্যাপ্রোচ দেখব। তো তার জন্য এটাকে আমি একটু মুছে দেবো। ঠিক আছে, দেখো ডিরেক্ট অ্যাপ্রোচ আর কিছুই নয়। ঠিক আছে, ডিরেক্ট অ্যাপ্রোচ কি তোমাদের মনে রাখতে হবে যে যখন আমরা চার্জ বলছি 1 কুলম্ব, তখন ইলেকট্রন থাকে 6.25 × 10⁻18টি ইলেকট্রন থাকে। ঠিক আছে, অর্থাৎ আগেরবার আমরা একটা ইলেকট্রনে কত কুলম চার্জ থাকে সেটা বার করেছিলাম। এবারে আমরা দেখলাম যে 1 কুলম্ব ইকুয়াল টু এতটি ইলেকট্রন। তো 1 কুলম্ব ইকুয়াল টু যদি এতটি ইলেকট্রন, তাহলে 3.2 × 10, অর্থাৎ 32 কুলম্ব ইকুয়াল টু কতটি ইলেকট্রন হবে? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, 32 × 6.25 × 10⁻18 হবে। এখানে প্রবলেম হচ্ছে, ঝামেলা হচ্ছে কি, এই গুণটাকে করাটা ঝামেলা। এখানেও অ্যান্সার তোমরা সেই একই পাবে, 200 × 10⁻18ই আসবে। এটাকে ক্যালকুলেটারে যদি গুণ করো তাহলে এতটি ইলেকট্রনই তোমাদের আসবে। কিন্তু প্রবলেম হচ্ছে এই মেথডটা কেন যাওয়া হয় না, এই কারণে এই গুণটা তোমাদের প্রবলেমেটিক হয়ে দাঁড়ায়। ঠিক আছে, একটু বড় গুণ হয়। এবার তোমাদের এই যে রিলেশানটা পেলাম, এটা কিন্তু আবার ওই রিলেশান থেকেই আসে। আমি একটু আগে কী লিখেছিলাম যে 1.6 × 10⁻−19 এত কুলম যদি চার্জের কথা বলো, তাহলে সেখানে একটা ইলেকট্রন থাকে, একটি ইলেকট্রন থাকে। মানে একটা ইলেকট্রনের মধ্যে কত কুলম চার্জ থাকে? এত কুলম চার্জ থাকে। ঠিক আছে, এত কুলম চার্জ থাকে যখন আমরা একটা ইলেকট্রনের কথা আমরা বলছি। ঠিক আছে, এখান থেকে যদি আমরা 1 কুলম যদি এখান থেকে ক্যালকুলেট করি, তাহলে কী হবে? 1/1.6 × 10⁻−19 হয়ে যাবে। এবারে -19টাকে তুমি একটা কাজ করতে পারো, প্লাস করে দিয়ে ওপরে শিফট করে দিতে পারো। কী করতে পারো এখানে? 10⁻+19/1.16 করতে পারো। এবার এখান থেকে তুমি আরেকটা কাজ করতে পারো, এই 10 থেকে একটা 100কে বার করে নাও, তাহলে থাকলো পরে কটা? 10⁻18 থাকবে। আর নিচে তুমি দেখতে পাচ্ছ 1.6 আছে, নিচে তুমি দেখতে পাচ্ছ কি 1.6 আছে। ওকে, নিচে তুমি দেখতে পাচ্ছ 16 আছে, কারণ এই 16 থেকে একটা 10 ওপরে যাবে, পয়েন্ট উঠে গেলে। আর এখান থেকে একটা 10 তুমি বের করে নিয়ে তুমি 100টাকে তৈরি করছো। এটা কাটাকুটি করো, তুমি দেখবে এখানে আসবে তোমাদের 6.25ই আসবে। ওপরে আসবে তোমাদের 25, নিচে আসবে তোমাদের 4, ভাগ করলে দেখবে 6.25 × 10⁻18 আসবে। কী আসবে? 10⁻18 এত কুলম তোমাদের আসবে। ঠিক আছে, এত ইলেকট্রন তোমাদের আসবে, এতটি ইলেকট্রন তোমাদের আসবে। তাহলে এখানে দুটো জিনিস তোমাদের মনে রাখার মতো ব্যাপার। আমি বারবার বলছি কী জিনিস মনে রাখার মতো ব্যাপার সেটাও বুঝে নাও। একটা হচ্ছে এইটা, 1 কুলম্ব ইকুয়াল টু কতটি ইলেকট্রন। 1 কুলম্ব ইকুয়াল, এই যেটা প্রথমে লিখেছি, 1 কুলম্ব ইকুয়াল টু 6.25 × 10⁻18টি ইলেকট্রন কীভাবে আসে, এই সবুজে ক্যালকুলেশন করে তোমাদের দেখিয়েছি। দিস ইজ দ্য ক্যালকুলেশন হিয়ার। এটা একটা গেল। আর আগের পেজে একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে এইটা, 1.6 × 10⁻−19 কুলম চার্জ থাকে একটা ইলেকট্রন। এই দুটো কথা, এই কথাটা আর এই কথাটা, এটা থেকে এটা আনা যায়, আবার এটা থেকে এটাই আসা যায়। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে। আর প্রসেসটা তোমরা আগেরটা ইউজ করো, এখানে ইউজ করো না, কারণ এই বিরাট বড় একটা গুণ আছে যেটা তোমাদের করতে জানতে হবে। যদি এই গুণটাকে সহজেই করা যায়, যদি নিচে 100 নাও, তাহলে এখানে 32 দিটাকে কেটে কুটে দারুণভাবে করা যায়, কিন্তু সেটা দরকার নেই। আগের যেটা করেছো ওটাই ঠিক আছে। ঠিক আছে, চল নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে। Al2SO4 3-তে অক্সিজেনের শতাংশ কতটা?
এর জন্য আমাকে আমি লিখে দিচ্ছি এখানে Al2SO4 হোল 3, ঠিক আছে। এর জন্য আমাদের অ্যালুমিনিয়ামের এর জন্য আমাদের অ্যালুমিনিয়ামের যে অ্যাটমিক মাস আছে সেটা জানতে হবে, যেটা হচ্ছে 27। একটা অ্যালুমিনিয়ামের 27, এখানে কটা আছে? দুটো আছে, দেখতেই পাচ্ছ। সালফার কটা আছে? দেখো সালফারের পরে ব্র্যাকেটে 3 আছে, মানে সালফার এখানে 3টে আছে। সালফার SO4 ওপরে ব্র্যাকেট আছে আর 3 আছে, এটা অনেকটা 3 × x + y এর মতো। এই যে লেখা, এই লেখাটা অনেকটা এরকম মতো, মানে 3x + 3y হয়ে যায়, অনেকটা সেরকমই এটা, ঠিক আছে। তো সালফার এখানে কটা থাকবে? তো আমাদের 3টে আসবে। আর আমরা জানি সালফারের ক্ষেত্রে আমরা কটা পাই? আমরা পাই 32। একটা সালফারে 32 হয়, এখানে 3টে আছে। আচ্ছা, অক্সিজেনের ক্ষেত্রে কী হবে? দেখো অক্সিজেন এখানে অলরেডি 4টে আছে আর বাইরে 3টে আছে, মানে 4 × 3 = 12টা অক্সিজেন আছে এখানে। 12টা অক্সিজেন আছে, আর অক্সিজেনের যে মোলার মাস হয় সেটা আমরা জানি 16 করে হয়, সরি অ্যাটমিক মাস হয় সেটা আমরা জানি 16 করে হয়। এই সব কটার মধ্যে কী করো? তুমি প্লাস করে দাও। তো এখানে দেখতে পাচ্ছ 54, 7 × 14, হ্যাঁ 54। এটা তুমি দেখতে পাচ্ছ 3 × 2 = 6, 3 × 3 = 9। আর এটা তুমি দেখতে পাচ্ছ 6 × 12 = 72, 2 হাতে গেলো 6, 7, 12 × 12 আর সাথে হচ্ছে তোমাদের 192। এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কি পাচ্ছি? এখানে পাচ্ছি 54 আর 154, তার থেকে 4 কম, তার মানে তোমাদের 150। আর এখানে তোমাদের 192, 150 আর 92 মানে 2, 9 আর 5 হচ্ছে তোমাদের 14, 4, 1 আর 1 2 আর 1 3, 342 ইউনিট, ঠিক আছে। এই তো আমরা দেখতে পাচ্ছি এত ইউনিট হচ্ছে এর অ্যাটমিক মাস। আর তার মধ্যে অক্সিজেন কতটা? এই যে 192। তোমাদের এখানে কী করতে বলেছে? পার্সেন্টেজ বার করতে বলেছে। তো 342, এতর মধ্যে যদি এত হয় তাহলে 100-র মধ্যে কত? অ্যান্সার তোমাদের কী হবে? 56.14 এরকম সামথিং অ্যান্সার হবে, ঠিক আছে। এত অ্যান্সার হবে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে এইটাই তোমাদের ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, কারণ এখানেই 56 আছে। তো এত দূর যাওয়ারও দরকার নেই, 56টুকু দেখলেই হয়ে যাবে, কারণ কোনোটারই 56 নেই, এখানে একমাত্র 56 রয়েছে। তো ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। আশা করি বুঝতে পারলে। তো কী করলাম আমরা বেসিক্যালি যেটা করলাম সেটা অ্যাটমিক মাস দিয়ে আমরা এটাকে বার করতে পারলাম, ঠিক আছে। অ্যাটমিক মাস অ্যালুমিনিয়ামের, মানে অ্যালুমিনিয়াম সালফেট, এটা এর অ্যাটমিক মাস বের করো। তার মধ্যে অক্সিজেনের কতটা? 192, এইটা হচ্ছে অক্সিজেনের, এই পার্টটা হচ্ছে অক্সিজেনের পার্ট। তো আমরা দেখলাম যে টোটালটা হচ্ছে 342, তার মধ্যে অক্সিজেন হচ্ছে 192। ক্যালকুলেট করে অ্যান্সার বের করো। চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা দেখো পরের প্রশ্ন, দেখো বলেছে ড্যাশের HCl এর সঙ্গে মিশ্রিত প্রতিক্রিয়া হয় না। তার মানে সোজা কথা বলতে মিশ্রিত প্রতিক্রিয়া মানে এখানে রিয়াকশান হয় না, ঠিক আছে। একটু বাংলাগুলো খটোমটো হয়, রেলের তোমরা জানো। তো অ্যান্সার তোমাদের হবে তামা। এটা কেন অ্যান্সার হবে? আমি জলদি উত্তর দিলাম, কেন অ্যান্সার হবে সেটা একটু পরে বলছি, ঠিক আছে। আগে দেখে নাও ম্যাগনেসিয়ামের সঙ্গে যখন HCl এর বিক্রিয়া হয় তখন কী হয়। ধরো তুমি Mg দিচ্ছ এবং তার সঙ্গে তুমি HCl দিচ্ছ, উৎপন্ন যেটা হয় সেটা হচ্ছে MgCl2 উৎপন্ন হয়, এবং তার সঙ্গে কী হয়, হাইড্রোজেন গ্যাসকে Mg কী করে HCl থেকে বের করে দেয়। তুমি দেখতে পাচ্ছ এখানে HCl ছিল, মানে হাইড্রোজেন ক্লোরাইড ছিল, হাইড্রোজেনের সঙ্গে ক্লোরিন গ্যাসের একটা মিশ্রণ ছিল এখানে। কিন্তু যখনই তুমি এ পাশে যাচ্ছ তুমি কী দেখতে পাচ্ছ? দেখো এখানে H2 বেরিয়ে গেছে, অর্থাৎ HCl থেকে ম্যাগনেসিয়াম কী করছে? H2কে বের করে দিচ্ছে। ক্লিয়ার হয়েছে? সিমিলার জিনিস হয় যখন তুমি জিঙ্কের সঙ্গে করছো। জিঙ্কের সঙ্গে ঘটলে কী হয়? HCl তৈরি হবে, মানে HCl বিক্রিয়া করবে এবং ZnCl2 উৎপন্ন হবে, এবং H2কে কী করবে? ও বারে বের করে দেবে। Zn কী করবে? HCl থেকে H2কে কী করবে? বার করে দেবে, আর এই Clটা নিজের ঘাড়ে নিয়ে নেবে। ZnCl2 তো ছিল না, কিন্তু দেখো ZnCl2 হয়ে গেছে। কিন্তু একটা সামান্য পার্থক্য থাকে যখন অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া হয়। অ্যালুমিনিয়ামের সঙ্গে যখন HCl এর বিক্রিয়া হয় তখন সেই অ্যালুমিনিয়াম ক্লোরাইডই তৈরি করে, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইডের যে সংকেত হয় সেটা একটু আলাদা, সেটা হচ্ছে AlCl3 হয়, ঠিক আছে। পরীক্ষার সময় একটা প্রশ্ন আজকেই আছে, তোমাদের একটু পরেই দেখতে পাবে, যেখানে দেখবে Al + HCl এরকম সামথিং একটা দিয়েছে, মানে ঠিক এক্স্যাক্টলি এটা ছিল না, এই জায়গাটা এক্স লেখা আছে, এই জায়গায় কী লেখা আছে? আমার এক্স লেখা আছে। তোমাকে বলেছে এই এক্সের জায়গায় যে যৌগটা তৈরি হবে নিচের কোন অপশানে সেটা আছে। এবার এখানেও এই বিক্রিয়াটাও তুলে দিতে পারে, দিয়ে এখানে তোমাদের এক্স লিখে দিতে পারে, দিয়ে বলতে পারে এক্সের জায়গায় কোনটা বসবে বলো। এবার হতে পারে এখানে AlCl2 দেওয়া থাকলো, AlCl3 দেওয়া থাকলো, Al2Cl3 দেওয়া থাকলো, এরকম অনেক কিছু দেওয়া থাকতে পারে অপশানে। তো মনে রাখবে এখানে যেটা বসবে সেটা হচ্ছে AlCl3 বসবে কিন্তু, ঠিক আছে। এটা একটু মনে রাখবে, কোনো বিক্রিয়া এখানে ব্যালেন্স করেনি, ঠিক আছে। যেমন এটা তো মারাত্মকভাবে ব্যালেন্স হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড তো ভালো মতো ব্যালেন্স হবে, ঠিক আছে। তো এইগুলো একটু দেখে নিও, কারণ এই ধরনের জিনিসপত্রগুলো ভীষণ কাজ লাগে, ইউজফুল হয়, ওকে। তামা কিন্তু HCl এর সঙ্গে বিক্রিয়া করে না, এর কারণটা আমি তোমাদের মেটাল নন মেটালে বলেছিলাম।
মনে করে দেখো মেটাল নন মেটাল আমি যে রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখিয়েছিলাম তাই জন্য তোমাদের বলেছিলাম যে হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো থাকে তাদের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া হয় না। তামা, গোল্ড এগুলো সব কোথায় থাকে, মার্কারি এগুলো সব কোথায় থাকে, হাইড্রোজেনের নিচে থাকে, সেই জন্য এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না। চলো এই রিঅ্যাক্টিভিটি সিরিজের যে বক্সটা আমি দেখিয়েছিলাম সেটা আরেকবার নেক্সট উইন্ডোতে আমরা দেখে নেব। দেখো আমি একটা গ্রাফ মতো রিপ্রেজেন্ট করে রেখে দিয়েছি, এখানে তুমি দেখতে পাচ্ছ মাঝখানে তোমাদের এইচ লেখা আছে আর এদিকে তোমাদের টিক দেওয়া আছে এবং ওপর দিকে তোমাদের টিক দেওয়া আছে। আমি হাইড্রোজেনের নিচে যে ধাতুগুলো লিখবো তার মধ্যে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে কপার, ঠিক আছে। কপার হাইড্রোজেনের নিচে থাকে। তারপর যেটা থাকে সেটা হচ্ছে মার্কারি Hg, যার সংকেত হচ্ছে Hg। তারপর যেটা থাকে সেটা হচ্ছে Ag মানে সিলভার মানে রূপা। তারপর যেটা থাকে সেটা হচ্ছে আরাম বা Au বা গোল্ড, ঠিক আছে। তো এই যে ধাতুগুলো যেগুলো আমি সাদাতে লিখলাম, এই ধাতুগুলো যেগুলো হাইড্রোজেনের নিচে রয়েছে এরা কিন্তু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে না। ঠিক হাইড্রোজেনের ওপরে থাকে Pb বা লেড, এ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক তার উপরে থাকে Sn মানে টিন যাকে আমরা বলি, এও হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। তার ঠিক ওপরে থাকে Fe বা লোহা, এ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। তার ঠিক ওপরে থাকে জিঙ্ক, এ করে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া। অ্যালুমিনিয়াম এও করে, একটু আগে তোমরা দেখলে Mg একটু আগে দেখিয়েছি হাইড্রোজেনের সঙ্গে কীভাবে বিক্রিয়া করছে। তার ঠিক ওপরে থাকে ক্যালসিয়াম, তার ঠিক ওপরে থাকে সোডিয়াম, ঠিক আছে, এবং তারও ওপরে থাকে আমাদের পটাশিয়াম। তো ওপরে যে ধাতুগুলো আমি লিখলাম এরা সবাই কিন্তু হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে। খুব ইম্পর্ট্যান্ট, হাইড্রোজেন একদম মাঝখানে থাকে। ওপর দিকে যারা এটা হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, আমি লিখেও দিচ্ছি রিয়াকশন উইথ H2 বা H বলে লিখছি, ঠিক আছে। আর এটা হচ্ছে ডু নট রিয়াক্ট উইথ H। এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে না আর এরা হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। এবার এর আরও অনেক তোমাদের ডিটেলিং আছে, যেমন কোনটা ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে, কোনটা গরম জলের সঙ্গে বিক্রিয়া করে, কোনটা অল্প গরম জলে বিক্রিয়া করে, এগুলো দিয়েও রেলে প্রশ্ন পড়ে। এবং এগুলো আমি তোমাদের মেটাল নন মেটালের যে ভিডিও করেছি দেখতে পাচ্ছ স্লাইডে, এরকম মেটাল নন মেটাল আমি 3টে ভিডিও দিয়েছিলাম, কারণ মেটাল নন মেটালটা ভীষণ বড় চ্যাপ্টার এনসিইআরটিতে, ঠিক আছে। তার উপর টোটালি আমি যতটা পেরেছি পুরোটাই প্রায় বলতে গেলে 99% তোমাদের ওখানে কভার করা আছে এনসিইআরটির। ওটা তোমরা দেখে নিতে পারো এবং ওটা ফ্রি ভিডিও আছে, ঠিক আছে। ওখানে তোমরা পেয়ে যাবে এর যে ডিটেলিংটা সেটা তোমরা পেয়ে যাবে, সব কিছুর সঙ্গে যে বিক্রিয়া আছে নাক আছে সব ওখানে করানো হয়েছে, ঠিক আছে। চলো এবার আমরা নেক্সট পরের প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন, সংবহন তন্ত্র সম্পর্কে সত্য নয় যে বিকল্পটি সেটি নির্বাচন করো। এটি শরীরের ওজনের প্রায় 1.7 থেকে 1.8% গঠন করে। রক্ত হলো লাল ভাস্কুলার যৌগিক টিস্যু। মানুষের আরবিসি মানে রেড ব্লাড কর্পাসল তার যে জীবনকাল হয় সেটা হয় 115 থেকে 120, মানে লোহিত রক্তকণিকার জীবনকাল বলেছে। একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির মধ্যে প্রায় 6.8 লিটার রক্ত থাকে। আমি দেখতে পাচ্ছি সবকটাই কারেক্ট, প্রথমটা ভুল। হ্যাঁ রাইট, প্রথমটা এখানে মিস্টেক আছে। প্রথমটা মিস্টেক কেন আছে সেটাও বলে দিই, এইটা আমাদের মিস্টেক। এবার এটা মিস্টেক কেন, জাস্ট আ মিনিট, ইয়েস, এটা মিস্টেক কেন? এটা মিস্টেক তার কারণ একটা পূর্ণবয়স্ক মানুষ মানে একজন অ্যাডাল্টের শরীরে যে ওয়েট হয় তার 6 থেকে 7% রক্তের ওয়েট হয়, ঠিক আছে। তো এই যে এখানে যে পরিমাপটা দেওয়া রয়েছে এটা অ্যাকচুয়ালি ইনকারেক্ট, এই জন্য এটা ইনকারেক্ট হবে এবং এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা, দিস ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব, বাকিগুলো তো কারেক্ট। আর এইটা কিন্তু ডিরেক্টলি প্রশ্ন পড়ে, আরবিসির জীবনকাল 120 নর্মালি এনসিইআরটিতে থাকে, তবে ওটা 115 থেকে 120 হয় ডেফিনেটলি, ঠিক আছে। এটা তোমরা একবার দেখে নিও। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন, এগুলির মধ্যে কোনটির একক নেই? বিবর্ধন, ফোকাস দৈর্ঘ্য, লেন্সের ক্ষমতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা মানে পাওয়ার অফ অ্যাকোমোডেশন। দেখো অ্যান্সার তোমাদের বিবর্ধন হবে। কেন হবে বিবর্ধন? কারণ বিবর্ধন হচ্ছে দুটো জিনিসের অনুপাত, ঠিক আছে। ম্যাগনিফিকেশন, বিবর্ধন বা ম্যাগনিফিকেশন হচ্ছে দুটো জিনিসের অনুপাত, ঠিক আছে। কোন কোন জিনিসের অনুপাত হচ্ছে ম্যাগনিফিকেশন? দেখো ম্যাগনিফিকেশন বলতে বোঝায় অবজেক্ট ইমেজ হাইট, ঠিক আছে, বাই অবজেক্ট হাইট, ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট, এইটা হচ্ছে আমাদের বোঝায় ম্যাগনিফিকেশন বলতে। ম্যাগনিফিকেশন বলতে আরেকটা জিনিসও বোঝায়, সেটাও বলে দিই, দুটো হয় ম্যাগনিফিকেশন বলতে বেসিক্যালি। ম্যাগনিফিকেশন বলতে আর কি হয় সেটা হয় তোমাদের ইমেজ ডিস্ট্যান্স, ঠিক আছে, ইমেজ ডিস্ট্যান্স আমি ডিস বলে লিখলাম, ইমেজ ডিস্ট্যান্স বাই
অবজেক্ট ডিস্টেন্স, ঠিক আছে, ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। তো ম্যাগনিফিকেশন বলতে দুটো জিনিসকে বোঝায়। এখন এর হাইট যদি মিটার হয় আর এরও হাইট যদি মিটার হয়, তা দুটো মিটার মিটার তো কেটে বেরিয়ে যাবে। সিমিলারলি এরও যদি আমরা মিটার ধরি, কারণ ডিস্টেন্স তো মিটার হয়, তা মিটার মিটার কেটে বেরিয়ে যাবে। তো যখন মনে রাখবে কোনো ইউনিট বা কোনো ভৌত রাশি বা কোনো রাশি, কোনো কোয়ান্টিটি, তার যদি মানে প্রসিডিওরটা অনুপাতে হয় বা ভাগে হয়, যেমন দেখতে পাচ্ছি এখানে ইমেজ হাইটকে আমি অবজেক্ট হাইট দিয়ে ভাগ করছি, বা এখানে আমি ইমেজ ডিস্টেন্সকে অবজেক্ট ডিস্টেন্স দিয়ে ভাগ করছি, দুটোই হয়, ম্যাগনিফিকেশন বলতে দুটোকেই বোঝায়। তো যখন এরকম হয় তখন কিন্তু কোনো কোনো ইউনিট থাকে না, ঠিক আছে। যেমন ম্যাগনিফিকেশনের ক্ষেত্রে কোনো ইউনিট এই কারণেই নেই, কারণ ওপরের মিটার নিচের মিটার দুটোর ক্ষেত্রে কেটে বেরিয়ে যায়। এখন ফোকাস দৈর্ঘ্যের একক কি আমরা জানি যে ফোকাস দৈর্ঘ্যের একক হয় আমাদের মিটারে হয়, ঠিক আছে। কী হয় আমাদের মিটার হয়, এর যে একক হয় সেটা আমাদের কী হয় মিটারে হয়। লেন্সের ক্ষমতার একক কী হয় আমরা জানি ডায়াপ্টার হয়, ঠিক আছে, ডায়াপ্টার হয়, এটা আমরা জানি। আচ্ছা, মানি নেওয়ার ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন মানুষের চোখের ক্ষেত্রে কত হয়, সেটা হয় 4 ডায়াপ্টার। এটা একদম ফিক্সড, এটা চেঞ্জ হয় না, কারণ এর ফোকাস দৈর্ঘ্য হয় 25 সেমি, ঠিক আছে। 25 সেমি থেকে তোমরা জানো যে ডায়াপ্টারের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের কী সম্পর্ক, আমরাও সবাই জানি যে পাওয়ার ইকুয়াল টু 1/f হয়, ঠিক আছে। ডায়াপ্টার সমান কী হয় 1/f হয়, এটা আমি আর এখানে দিচ্ছি না, তোমরা সবাই জানো এটা, ওকে। তো যাই হোক, ন্যূনতম যেগুলো বলার দরকার এখানে সবাই হয়তো বলে দিচ্ছি, যে মানুষের চোখের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার ক্ষমতা হয় 4 ডায়াপ্টার, মানুষের চোখের ক্ষেত্রে বলছি, বিড়ালের ক্ষেত্রে তো হয় না। কিন্তু লেন্সের ক্ষেত্রে আমরা পাওয়ার জানি ডায়াপ্টার হয়, ফোকাস দৈর্ঘ্য আমাদের মিটারে মাপা হয়, ঠিক আছে। টোটাল মিটার বা সেমিতে, বাট মিটারই অ্যাকচুয়ালি মাপা হয়, কারণ এমকেএস পদ্ধতিতে আমরা মিটার জানি, দৈর্ঘ্যের একক মিটার হয়, ঠিক আছে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো, 2882 ইলেকট্রন বিন্যাসযুক্ত একটি মৌল আধুনিক পর্যায় সারণীর ড্যাশ পর্যায়ে অবস্থান করবে। অর্থাৎ এই মৌলটার তোমাদের কী বার করতে বলেছে, পর্যায়ে বার করতে বলেছে, ঠিক আছে। এবার দেখো প্লেন এটা তোমরা দেখতে পাচ্ছ 2 আর 8 10 18 2 মানে 20, টোটাল এর যে অ্যাটমিক নাম্বার সেটা কত হয় 20। 20 কার অ্যাটমিক নাম্বার হয়, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হয়, ক্যালসিয়াম 4th পর্যায় সারণীতে থাকে, 4র্থ পর্যায়ে থাকে। তো এখানে এমনিই তোমরা বের করতে পারবে, কারণ জানাশোনা একটা মৌল দিয়েছে, ঠিক আছে। দেখে না অ্যান্সার 4ই হবে, অ্যান্সার তোমাদের কী হবে 4 হবে। এবার এর যে অ্যাকচুয়াল যে প্রসিডিওর সেটা বলে দিই, 2882 তোমাদের বলেছে বেসিক্যালি, তাই তো। কতগুলো পর্যায়ে তুমি দেখতে পাচ্ছ, মানে কতগুলো শেল তুমি দেখতে পাচ্ছ, 1 2 3 4টে শেল আছে, তো 4th পর্যায়ে এটা অবস্থান করবে। এই হচ্ছে তোমাদের শর্ট ট্রিক। বেশিরভাগ মৌল যেগুলো তোমাদের রেলওয়েতে দেয় সেগুলো এভাবে বার করা যায়। ট্রানজিশন মৌলের ক্ষেত্রে কিছু কিছু মৌল আছে গ্রুপ নম্বর 4 থেকে গ্রুপ নম্বর 13 পর্যন্ত, তাতে একটু প্রবলেম হয়, কিন্তু বাদ বাকি সব মৌল এভাবে বের করে দেওয়া যায়, আর রেল এইভাবেই তোমাদের প্রশ্নটা দেয়। আর দেখতেই পাচ্ছ এটা টোটাল তুমি যোগ করলে কী পাবে, দেখতে পাচ্ছ 8 আর 2 10, 8 আর 2 10, 10 আর 10 20, টোটাল তুমি কী পাচ্ছ 20। 20 কার অ্যাটমিক নাম্বার হয়, আমরা জানি 20 হচ্ছে আমাদের ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হয়, ঠিক আছে। আর ক্যালসিয়াম তো একটা জানাশোনা মৌল, যেটা আমাদের 4th গ্রুপে অবস্থান করে, 4th পর্যায়ে অবস্থান করে। তো অ্যান্সার আমাদের কী হবে 4th পর্যায়ে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে একজন কুলি আছে, সে স্থল থেকে 11 কেজি মালবাহী বস্তু উঠিয়ে 1.5 মিটার মাটির উপরে তার মাথায় রাখে। বস্তুটির দ্বারা তার কাজ কতটা হয়েছে সেটা তুমি গণনা করো। অর্থাৎ বস্তুটা তুলতে গিয়ে তার কতটা কাজ হয়েছে সেটা গণনা করো। অ্যান্সার তোমাদের দেওয়া রয়েছে, জাস্ট আ মিনিট সামথিং, ওকে, হ্যাঁ, অ্যান্সার তোমাদের দেওয়া রয়েছে কত, 165 জুল। কীভাবে পেলাম, 11 তার সঙ্গে 1.5কে গুণ করতে হবে এবং তার সঙ্গে 10কে তোমাকে গুণ করতে হবে, অর্থাৎ m ইন্টু জি ইন্টু এইচ, এই ফর্মুলা ইউজ করলে অ্যান্সার পেয়ে যাবে। m আমাদের কত 11, জি আমাদের কত বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড ইউজ করতে, ঠিক আছে, সেকেন্ড স্কোয়ার ইউজ করতে। আর এখানে তোমাদের হাইট কত বলেছে 1.5, ইয়েস। এখানে অ্যান্সার করলে দেখতে পাবে 10 উঠে যাবে, কারণ পয়েন্ট এখান থেকে উঠে যাবে, 10 আর পয়েন্ট কাটাকুটি হয়ে যাবে, তো 15 ইন্টু 11 করলে হয় 165। এবার এত জুল অ্যান্সার হবে। এবার তোমরা অনেকে বলবে স্যার এটা তো পি মানে পোটেনশিয়াল এনার্জি, অর্থাৎ স্থিতিশক্তির ফর্মুলা, কিন্তু এখানে তো আমাকে কাজ বলেছে, কাজ গণনা করতে বলেছে, তো আমি কেন পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা ইউজ করলাম? এর কারণ হচ্ছে তোমরা জানো যে শক্তি এবং কার্য দুটোরই একক হচ্ছে সেম হয়। দুটোর একক যখন সেম হয় তখন তাদের মেজারমেন্টও সেম হবে, তাদের যে ম্যাগনিটিউড সেটাও সেম হবে এবং তাদের ডিরেকশান সেটাও সেম হয়, ঠিক আছে। সো MGH এইটাই তোমাদের অ্যান্সার এখানে ইউজ হবে, এটা মনে রাখতে হবে। অনেক সময় এরকমভাবেও কিন্তু প্রশ্ন দিয়ে দেয়, এত জুলই এখানে কার্য হবে। তোমরা জানো কার্যের এককও জুল হয়, শক্তির এককও তোমাদের জুল হয়, ঠিক আছে। যখন একক সেম তখন মনে রাখতে হবে তাদের ম্যাগনিটিউডও বা মানও তোমাদের সেম হয়, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন বেশ ভালো প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক বিবৃতি বলো। ফিজিক্স বা কেমিস্ট্রির ওপর এরকম ধরনের বিবৃতি দিয়ে বিগত বছরে কিন্তু রেলওয়েতে প্রচুর প্রশ্ন এসছে।
কঠিন CO2কে শুষ্ক বরফ বলা হয়। আমরা জানি যে সলিড যে CO2 হয় তাকে আমরা কি বলি, ড্রাই আইস বলি বা শুষ্ক বরফ বলি। হিমমিশ্র তৈরি করতে এটা কাজে লাগে। তো 1 নম্বরটা সঠিক আমরা দেখতেই পাচ্ছি। নেক্সট বলছে কঠিন কার্বন ডাইঅক্সাইড সরাসরি তরলে পরিণত হয়। মনে রাখতে হবে কঠিন কার্বন ডাইঅক্সাইডকে যদি তুমি তাপ দাও তাহলে সেটা কিন্তু তরলে নয়, সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। আর এই যে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় আসা এটাকে আমরা বলি ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। ঠিক আছে, কী বলি, ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। তো বি দাগটা কিন্তু রং, এ ঠিক বি রং। সিটা একবার দেখে নিই। কঠিন CO2 সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়, যেটা এক্ষুনি বললাম আমি, সেটাই সিতে লেখা রয়েছে যে কঠিন CO2কে যদি তুমি তাপ দাও, কঠিন কার্বন ডাইঅক্সাইড যেটাকে শুষ্ক বরফ বলা, তাকে যদি তুমি তাপ দাও তাহলে সেটা কিন্তু তরলে না পরিণত হয়ে গ্যাসে রূপান্তরিত হয়। আমরা জানি কঠিন পদার্থকে তাপ দিলে নর্মালি সেটা তরলে পরিণত হয়, তারপর সেটা গ্যাসে যায় আরও বেশি তাপ দিলে। কিন্তু কঠিন CO2-র ক্ষেত্রে সেটা হয় না, তাপ দিলে সরাসরি সেটা গ্যাসে পরিণত হয়। আর এই পদ্ধতিকে কঠিন থেকে সরাসরি গ্যাসে যাওয়া, তরলে না গিয়ে সরাসরি তাকে টপকে গ্যাসে যাওয়া, এটাকে আমরা বলি সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। ঠিক আছে, কর্পূরের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়। তো যে দেখে নাও নেক্সট কী, তাহলে আমাদের এখানে অ্যান্সার আসছে এ এবং সি ঠিক, বি ভুল। ইয়েস, বি দাগটা আমাদের কারেক্ট, আমরা দেখতে পাচ্ছি। ইয়েস, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারলে। তো এটা আর এটা ঠিক, এটা আমাদের মিস্টেক হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? তো এই ধরনের প্রশ্ন কিন্তু বিগত বছরে প্রচুর এসছে, নিজেরা একবার ট্রাই করে দেখে নিও। আর আমি যেটা বললাম যে গ্যাস থেকে কঠিন থেকে, ঠিক আছে, কঠিন থেকে সরাসরি গ্যাস তরলে না গিয়ে এই যে পদ্ধতি, এটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ঠিক আছে, কি বলা হয়, ঊর্ধ্বপাতন। দেখো পরের প্রশ্ন বলছে একটি নির্দিষ্ট পরিবারে 5 দিনের মধ্যে 100 ইউনিট ব্যবহৃত হয়েছে, জুলে এই শক্তি রূপান্তরিত করলে কি হবে? আমরা কি জানি, 1 ইউনিট ইকুয়াল টু আমরা কি জানি, 3.6 × 10⁶ জুল। আগের দিনই করিয়েছি, এই ভিডিওটার আগের দিনই করিয়েছি। ঠিক আছে, এই ভিডিওর আগের ভিডিওটা দেখে নাও, ওখানেও আছে। তাহলে এখানে 100 ইউনিট আছে, মানে 2 10 এক্সট্রা বাড়বে, মানে 10⁸ জুল হবে। 3.6 × 10⁸ জুল হবে, অর্থাৎ সেকেন্ড অপশন ইজ কারেক্ট। দেখে নাও, মুখোমুখি উত্তর বেরিয়ে গেল। এই দেখো সেকেন্ড অপশন কারেক্ট। কেন হচ্ছে বলে দিই। আমরা যখনই 1 ইউনিটের কথা বলি, 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, আর সেটা ইকুয়াল টু আমাদের কি হয়, 3.6 × 10⁶ জুল হয়। ঠিক আছে, আর এখানে আমাদের 100 ইউনিট বলেছে, তার মানে ডেফিনেটলি সেটা হয়ে যাবে 100 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, 100 বলতে তুমি কি বোঝো, 2 10 আছে এর মধ্যে, 100 মানে কি 2 10, তার মানে 3.6 তো থাকবেই থাকবে, কিন্তু 10-এর মাথায় 6 ছিল, এটা কি হয়ে যাবে, 8 হয়ে যাবে, কারণ 6টা ছিল, এখানে আরও 2টো বেড়ে যাবে, কারণ 100 বলতে তো 10 × 10, তাই না, 100 বলতে তো 10 × 10, এখানে কী হবে 3.6 × 10⁸ জুল আমাদের এখানে অ্যান্সার হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটা আমাদের উত্তর হবে। ভেরি ইজি প্রশ্ন, কিন্তু এই বেসিক ফর্মুলাটা তোমাকে জানতে হবে। ওকে, চল নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন, ওহমের সূত্র ড্যাশ এবং ড্যাশের মধ্যে সম্পর্ক দেখায়। ঠিক আছে, ওহমের সূত্রে আমরা কী জানি, যখন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট দেন কারেন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু পোটেনশিয়াল ডিফারেন্স। এখন কারেন্টের বাংলা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ, আর পোটেনশিয়াল ডিফারেন্সের বাংলা হচ্ছে তোমাদের বিভব পার্থক্য। তো অ্যান্সার আমাদের ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার। দেখে নাও, ইয়েস, ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। অর্থাৎ ওহমের সূত্র কী বলে একটু বলে দিই, টেম্পারেচারকে কনস্ট্যান্ট থাকতে হবে, মানে তাপমাত্রাকে কী থাকতে হবে, কনস্ট্যান্ট থাকতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অনেক সময় এটাও দেয় যে ওহমের সূত্রে নিচের কোনটি কনস্ট্যান্ট বা নিচের কোনটি ধ্রুবক থাকে। ঠিক আছে, হোয়েন টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট দেন কারেন্ট মানে আই ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত যৌগের মধ্যে কোনটি কম প্রতিক্রিয়াশীল? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো এর অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের হবে যেটা অ্যালকেন যৌগ ANE যা শেষে আছে সেটা সব থেকে কম প্রতিক্রিয়াশীল হয়, কারণ সেগুলো স্যাচুরেটেড হয়, মানে অনেক বেশি স্টেবল হয়। স্যাচুরেশন কথার মানে কি, স্যাচুরেশন মানে হচ্ছে আর দরকার নেই তাদের নেওয়ার, তারা যথেষ্ট পেয়ে গেছে, একে স্যাচুরেশন বলে, তাই না? মানে ফিজিক্সের ভাষা না, নর্মাল ভাষা বললাম। ঠিক আছে, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে তোমাদের অ্যালকেন যৌগ যেটাকে আমরা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি, তারা অনেক বেশি স্টেবল হয়, আর স্টেবল মানে তারা কম প্রতিক্রিয়াশীল হয়। তো দেখো ANE কার শেষে আছে, প্রোপেনের শেষে আছে, তো অ্যান্সার তোমাদের এখানে প্রোপেন হবে। দেখে নাও,
ইয়েস, এর কারণ আছে, পাই এবং সিগমা বন্ড দিয়ে করা যায়, কিন্তু পাই এবং সিগমা বন্ড তোমাদের আমি একটাই কোশ্চেন করিয়েছিলাম, কিন্তু পাই এবং সিগমা বন্ড যদি 11-এর কেমিস্ট্রির অংশ, ওই জন্য আমি এখানে সেটা দিয়ে ডিসকাস করছি না, ঠিক আছে। পাই বন্ড অনেক বেশি দূরে থাকে নিউক্লিয়াস থেকে, যার ফলে ওটা ব্রেক হয়, এবং এখানে সবথেকে বেশি পাই বন্ড কার আছে, ইথাইনের পাই বন্ড সবথেকে বেশি, ওই জন্য ইথাইনের রিঅ্যাক্টিভিটি সবথেকে বেশি হবে। প্রোপেনের কোনো পাই বন্ড থাকে না, ফলে প্রোপেনের রিঅ্যাক্টিভিটি অনেক কম হয়, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের এখানে প্রোপেন হবে। মনে রাখবে অ্যালকেন, ALKANE, অ্যালকেন, ANE যার শেষে থাকবে সেটা সব থেকে কম হবে, কম রিঅ্যাক্টিভ হবে, কম রিঅ্যাক্টিভ, ঠিক আছে। আর YNE মানে অ্যালকাইন, অ্যালকাইন, অ্যালকাইন যেটা হবে সেটা বেশি রিঅ্যাক্টিভ হবে, বেশি রিঅ্যাক্টিভ। এই দুটো কথা একটু মনে রাখবে, এরকম ধরনের প্রশ্ন অনেক সময় রেলওয়েতে দিয়ে দেয়, যদিও এটা ক্লাস 11-এর টপিক, ঠিক আছে। রিঅ্যাক্টিভিটি অফ হাইড্রোকার্বন ইজ আ ম্যাটার অফ ক্লাস 11, NCERT ক্লাস 11-এ আছে, এটা ক্লাস 9-10-এর পার্টই নয়, তবু দেওয়া রয়েছে এখানে, সে তবু বলে দিলাম, এইভাবে ছোটো করে মনে রাখতে পারো, যেহেতু বেসিক কোশ্চেন ওই জন্য দিয়ে দিয়েছে। ANE থাকলে কি বললাম মনে রাখবে, ANE থাকলে সেটা কম প্রতিক্রিয়াশীল হবে, আর YNE থাকলে সেটা সব থেকে বেশি, যেমন এইটা এখানে যতগুলো আছে তার মধ্যে সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হচ্ছে এইটা, ঠিক আছে। কম রিঅ্যাক্টিভ কোনটা হবে, এটা সব থেকে বেশি, মোস্ট, আর এটা হচ্ছে লিস্ট, ঠিক আছে। আশা করি আমি বোঝাতে পেরেছি। কেন এতবার বলছি, যদি বাই চান্স প্রশ্ন পড়ে গুলিয়ে ফেলবে না, সেই জন্য জানি এখানেই তোমাদের হয়ে যায়, অ্যান্সার আমাদের এটা হবে। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, জারণ হওয়া আটকাতে চিপসের প্যাকেটে ড্যাশ গ্যাস ভরা হয়, ঠিক আছে। এটা রেলের প্রশ্ন, তোমাদের সবকটাই ইনফ্যাক্ট যে রেলের প্রশ্ন একটাই শিফট থেকে নেওয়া। তো জারণ হওয়া, আচ্ছা প্রথমে যে দুটো বাংলা করেছিলাম আমি ওটা হিন্দি PDF থেকে নেওয়া ছিল। তো জারণ হওয়া আটকাতে চিপসের প্যাকেটে ড্যাশ গ্যাস ভরা হয়, অ্যান্সার তোমাদের অপশানে আছে N2, Cl2, O2 এবং H2। অ্যান্সার তোমাদের হবে নাইট্রোজেন, কারণ দেখতে পাচ্ছ বাকি সব গ্যাসগুলি অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, হাইড্রোজেনও অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, ক্লোরিনও তোমাদের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে, তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। অ্যাকচুয়ালি একটা চিপসের প্যাকেট যে তোমরা লেস খাও বা তোমাদের আরও যে সমস্ত জিনিসগুলো আছে ফাস্টফুডের যে চিপসের প্যাকেটগুলো পাওয়া যায়, সেগুলোর মধ্যে কী হয় তোমরা দেখবে যখন চাপবে দেখবে প্যাকেটে যতটা না চিপস থাকে তার মধ্যে অনেক বেশি গ্যাস ভরা থাকে, ওই গ্যাসটা অ্যাকচুয়ালি N2 হয়, অ্যাকচুয়ালি কমার্শিয়ালি N2 হয়, আরও অনেক গ্যাস ভরে দেওয়া থাকে, যেমন হিলিয়ামও অনেক সময় ভরা থাকে, যেহেতু হিলিয়ামের দাম অত্যন্ত বেশি হয় সেহেতু নর্মালি নাইট্রোজেন ভরা থাকে, ঠিক আছে। এটা হয় কেন, কারণ যে কোনো খাবার, ধরো তুমি একটা আপেল যদি কেটে খানিকক্ষণ রেখে দাও দেখবে ওটার উপরে একটা কালো কালো একটা খয়েরি আবরণ এসছে, ওটা কেন হয়, অক্সিডেশন হওয়ার ফলে হয় ওটা, ঠিক আছে, জারণ হওয়ার ফলে হয়। চিপসের ক্ষেত্রেও সেটা সম্ভব, যে কোনো খাদ্যের ক্ষেত্রে সেটা সম্ভব, কারণ খাদ্য মূলত কেমিক্যাল জিনিস দিয়েই তৈরি হয়, যে কোনো আমাদের তুমি বাজার থেকে আনো আর বাড়িতে ফলাও যাই হোক না কেন, এভরিথিং ডিপেন্ডস অন কেমিক্যাল, সেই জন্য সব কিছু অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করতে পারে। তো জারণ ও আটকানোর জন্যই কিন্তু চিপসের প্যাকেটের মধ্যে কী হয়, N2 বা নাইট্রোজেন ভরে দেওয়া হয়, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, বলেছে এক্সের জায়গায় কী বসবে, CaCO3কে যখন তুমি তাপ দিচ্ছ, হিট দিচ্ছ, তখন সেটা ক্যালসিয়াম অক্সাইডে ভাঙছে, আর কোন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। তোমরা জানো এমনি বুঝতে পারছো, দেখো কীভাবে বুঝবে, এই যে Ca আছে, Ca আর এই Ca দেখো, আর একটা O এখানে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কি, CO2 বাকি থাকছে, ঠিক। তো অ্যান্সার তোমাদের হবে কি এখানে CO2, এটাও রেলে পড়া প্রশ্ন, ঠিক আছে, অপশান আর দেখাচ্ছি না, এটাই তোমাদের হবে অ্যান্সার এখানে। এবার এরকম অনেক প্রশ্ন হতে পারে, যেমন ধরো তুমি KClO3, ঠিক আছে, পটাশিয়াম ক্লোরাইড, একে যদি তুমি MnO2 রেসপেক্টিভে, ঠিক আছে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড রেসপেক্টিভে রেখে দাও, তাহলে KCl উৎপন্ন হয়, আর কি উৎপন্ন হয়, ধরো বলা হলো আর কি উৎপন্ন হয়, এরকম প্রশ্ন আসতে পারে। তো মনে রাখবে এখানে যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে অক্সিজেন উৎপন্ন হয়, এখানে যেমন তোমাদের কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, এখানে তেমন কী উৎপন্ন হয়, অক্সিজেন, এটা বিক্রিয়াটা ব্যালেন্স করা নেই, জাস্ট আমি তোমাদের বললাম। আর একটা প্রশ্ন যেমন ধরো সাপোজ দিল, এরকম ধরনের অনেক প্রশ্ন হতে পারে, এগুলো রেলওয়েতে পড়ার প্রশ্ন, এগুলো সবই এই ধরনের প্রশ্ন, তবু বলে দিই। যেমন ধরো তোমাদের আর কি হতে পারে, আচ্ছা হ্যাঁ, আর একটা জিনিস যেটা তোমাদের রেলওয়েতে পড়েছিল এত মনে পড়ছে আমার, যেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, এবং তুমি সেখানে হাইড্রোজেনকে চালনা করছো, ঠিক আছে, এবং একে যদি 300 ডিগ্রি টেম্পারেচার বা এরকম সামথিংয়ে রাখো, ঠিক আছে, এরকম সামথিংয়ে রাখো, তাহলে মিথানল উৎপন্ন হয়। এবার মিথানলের সংকেতটা কী, ঠিক আছে, মিথানলের সংকেতটা কী, CH3OH, এই হচ্ছে মিথানলের সংকেত, এটা আমি লিখেও দিচ্ছি, এটা হচ্ছে আমাদের হয় মিথানল, ঠিক আছে, কি CH3OH, বিক্রিয়াটা ব্যালেন্স করা নেই,
ঠিক আছে, এখানে 2 হবে, এগুলো ইত্যাদি ইত্যাদি হবে। তো কার্বন মনোক্সাইডের সঙ্গে তুমি যখন হাইড্রোজেনকে দিচ্ছ তখন 300 ডিগ্রি টেম্পারেচার, মানে এখানে চাপও প্রয়োজন হয়, তখন মিথানল উৎপন্ন হয়। ঠিক আছে, তো এরকম ধরনের জিনিসগুলো অনেক সময় পড়ে যায়, ওই জন্য তোমাদের বারবার বলি যে খেয়াল রাখতে এইগুলো, যেগুলো আমি তোমাদের এক্সট্রা বলি ইনফরমেশান, শুধুমাত্র কোশ্চেনটাকে দেখে চলে যাওয়া নয়, এক্সট্রা ইনফরমেশানগুলোকে একবার একটু দেখে নিতে হয়, যেগুলো অনেক সময় প্রয়োজন হয়, পড়তে পারে। ঠিক আছে, তো চলো নেক্সট আমরা পরেরটায় যাব। চলো পরের প্রশ্ন দেখো, বলেছে একটি গাড়ি 0.5 সেকেন্ডে একটি খাদে পড়ে যায়। ধরে নাও জি এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ভূমির সাথে সংঘাত করার সময় গাড়িটির বেগ কত ছিল, মানে ঠিক আগের মুহূর্তে যখন সংঘাত করেনি। তুমি এখানে বলবে স্যার এখান থেকে সংঘাত করার সময় বলেছে, তাহলে এই কোশ্চেনটা তৈরি হয় না। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা ইংলিশ থেকে বেঙ্গলি করা, ওই জন্য সামান্য বেঙ্গলিতে মিস্টেক আছে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্নেই তোমরা যেটা ইউজ করো সেটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। অ্যান্সার দেখে নাও, অ্যান্সার তোমাদের হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইয়েস, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি, এইটা আমরা ইউজ করি। অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, কিন্তু আমরা তো এখানে আপ ডাউনে নিচ্ছি, তাই না? কোনো জিনিস মাটিতে পড়ছে মানে কি আপ ডাউনে চলছে, নিচে পড়ছে, নিচে পড়লে আমরা জি নেই, আমরা জানি জিকে আমরা প্লাস নেই, ওই জন্য আমরা এখানে প্লাস নিয়েছি। যদি এটা ওপরে উঠতো, কোনো পাথরকে তুমি ওপর দিকে ছুটছো, তখন সেটা কী হতো, জি এর মান কী হতো, মাইনাস হয়ে যেত। আশা করি বুঝতে পারছো। তো এই ভি এর ভ্যালু তোমাকে জিজ্ঞেস করতে বলেছে, ইউ এর মান এখানে কিছু বলে দেওয়া নেই, মানে আমরা 0 ধরে নেবো। ইউ মানে হচ্ছে প্রাথমিক গতিবেগ, জি আমাদের কত 10, আর টি আমাদের কত রয়েছে 0.5। তো এখান থেকে অ্যান্সার আমাদের একটাই আসে, সেটা হচ্ছে 5, এবং 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার থাকবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ওকে, ইজি প্রশ্ন ছিল। চল নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, এই ফর্মুলাটা কী থেকে আসে? এই ফর্মুলাটা আসে অ্যাকচুয়ালি ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ। এর থেকে আমাদের আসে ভি ইকুয়াল টু এটি প্লাস ইউ। ঠিক আছে, একটু সাজিয়ে গুছিয়ে যদি লেখো তাহলে লেখা যায় ইউ প্লাস এটি। ঠিক আছে, এই হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা। আর এটা কি? এটা হচ্ছে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, মানে সময়, ইকুয়াল টু আমাদের কী পাওয়া যায়, ইকুয়াল টু আমাদের পাওয়া যায় যেটা, সেটা হচ্ছে আমাদের ত্বরণ পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের ত্বরণ। ঠিক আছে, তো ত্বরণের যে সংজ্ঞা আছে তার থেকে এটা অ্যাকচুয়ালি আসে। অনেকবার আমি বলেছি, তবুও অনেকে খেয়াল করতে পারে না বা অনেকে বুঝতে পারে না প্রশ্ন পড়লে যে কোন কোশ্চেনটা আমি কোন ফর্মুলা দিয়ে সলভ করব, সেই জন্য আরেকবার বলে দিচ্ছি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই এটি, এই যে এ কখন আমরা ইউজ করবো, যখন কোনো জিনিস সমান্তরালে চলছে। যেমন ধরো গাড়ি আমাদের কীভাবে চলে, সমান্তরালে চলে না? ভূমির সঙ্গে সমান্তরালে চলে গাড়ি থরি না ওড়ে। ঠিক আছে, তো যখন গাড়ি চলছে তখন আমরা এই জায়গায় আমরা এ হিসাবে ইউজ করি ত্বরণকে, কিন্তু যখন আপ ডাউনে যায়, যেমন ওপরের ব্যাপারটা, তখন আমরা এই এর জায়গায় জিকে নেই, কারণ জি তো ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ, এটা স্পেশাল টাইপের ত্বরণ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, চল নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী বলছে মেরিস্টেমেটিক কলা একটি নির্দিষ্ট ভূমিকা গ্রহণ করে এবং তাদের বিভক্ত করার ক্ষমতা হারায়, এবং তারপর কী গঠন করে? তারপর যেটা গঠন করে সেটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু গঠন করে। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, এই যে মেরিস্টেমেটিক টিস্যু আমি বলছি, এখানে যেটা লেখা আছে তোমাদের ইংরাজিতে উচ্চারণে, এই মেরিস্টেমেটিক টিস্যুর যে বাংলা হয় সেটাকে বলা হয় ভাজক কলা। ঠিক আছে, মেনলি আমরা ভাজক কলাকে 3 ভাগে জানি। একটা হচ্ছে তোমাদের প্রো মেরিস্টেম, অর্থাৎ মেরিস্টেমেরও আগে যেটা থাকে এটা হচ্ছে প্রাথমিক মেরিস্টেম, মানে প্রাথমিক মেরিস্টেমের জন্ম এর থেকে হয়। প্রো মেরিস্টেম থেকে যেটা জন্ম নেয় সেটা হচ্ছে প্রাইমারি মেরিস্টেম। এর থেকে যেটা জন্ম নেয় সেটা কি প্রাইমারি। ঠিক আছে, প্রাইমারি মেরিস্টেম জন্ম নেয়, অর্থাৎ প্রাথমিক ভাজক কলা জন্ম নেয়। এবং তারপরে যেটা জন্ম নেয়, এর থেকে যেটা জন্ম নেয় সেটা হচ্ছে সেকেন্ডারি মেরিস্টেম। ঠিক আছে, সেকেন্ডারি মেরিস্টেম। ওকে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে আমি কী বললাম? প্রো মেরিস্টেম। ঠিক আছে, এবং তার সাথে যেটা জন্ম নেয় সেটা হচ্ছে প্রাথমিক ভাজক কলা, এই যে প্রাথমিক। ঠিক আছে, প্রাথমিক থেকে জন্ম নেয় গৌণ ভাজক কলা, এটা হচ্ছে গৌণ ভাজক কলা। এবার একটা জিনিস দেখো, এই যে গৌণ ভাজক কলা বলছি, এই গৌণ ভাজক কলায় পরবর্তীকালে কী হয়, পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলায় পরিবর্তিত হয়, যেটা এখানে অ্যান্সার। ঠিক আছে, পার্মানেন্ট টিস্যু বা স্থায়ী কলায় কী হয়, এটা পরিবর্তিত হয়। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আচ্ছা, এটা গেল হচ্ছে কাজের হিসাবে, মানে ভাজক কলাকে কাজ হিসেবে 3 প্রকারে ভাগ করা হয়: প্রো মেরিস্টেম, প্রাইমারি মেরিস্টেম আর সেকেন্ডারি মেরিস্টেম। সেকেন্ডারি মেরিস্টেম থেকে পরবর্তীকালে পার্মানেন্ট টিস্যুতে কী হয়, এটা যায়। এবার দেখো, ভাজক কলার কতগুলো ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য আছে, যেটা আমি তোমাদের বলে দিই, যেটা অনেক সময় পরীক্ষায় পড়ে। ভাজক কলার 1 নম্বর যেটা বৈশিষ্ট্য, যেটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, সেটা কি? সেটা হচ্ছে এদের বড় নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, বড় নিউক্লিয়াস থাকে। এইখানে লিখে দিচ্ছি ছোট করে, কারণ লেখার জায়গা তেমন একটা নেই। বড় নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। নেক্সট হচ্ছে এদের যেটা থাকে সেটা হচ্ছে ঘন
প্রোটোপ্লাজম থাকে, ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঘন প্রোটো বলে আমি এখানে লিখে দিচ্ছি, ঘন প্রোটোপ্লাজম থাকে। এবার দেখো এদের এগুলো থাকে, এগুলো হচ্ছে রাইট, এগুলো থাকে, থাকে না কি কি এরকম কিছু বিশেষত্ব বৈশিষ্ট্য আছে যেগুলো আবার এদের থাকে না। তার মধ্যে প্রথম যেটা থাকে না, এদের গহ্বর থাকে না, ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে, এদের গহ্বর কিন্তু থাকে না, ভ্যাকুয়াল কিন্তু থাকে না। নেক্সট যেটা ইম্পর্ট্যান্ট, ক্রস দিয়ে দিচ্ছি কিন্তু এটা খেয়াল রাখবে, নীল কালিগুলো ক্রস আছে, সবুজ কালিগুলো ইয়েস আছে, সবুজ বলতে আমরা ইয়েসকে বুঝি, ঠিক আছে, গহ্বর থাকে না। আরেকটা যেটা থাকে না সেটা হচ্ছে অন্তঃকোষীয়, মানে কোষের মধ্যে স্থান থাকে না, ফাঁকা স্থান থাকে না, অন্তঃকোষীয় স্থান, ঠিক আছে, দেখছি কতটা লিখতে পারি এখানে, স্থান, ঠিক আছে, এটা কিন্তু থাকে না, ঠিক আছে, অন্তঃকোষীয় স্থান কি হয়, থাকে না, ওই যে আমি ক্রস মেরে দিলাম। তাহলে দেখো কি কি থাকে, বড় নিউক্লিয়াস থাকে, ঘন প্রোটোপ্লাজম থাকে, গহ্বর থাকে না, অন্তঃকোষীয় স্থান থাকে না, কার থাকে না, মেরিস্টেমেটিক টিস্যু কিন্তু থাকে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা জিনিস বলে দিই, এই যে জাইলেম আর ফ্লোয়েম তুমি দেখো দু ধরনের স্থায়ী কলা পাওয়া যায়, একটা হচ্ছে সিম্পল বা সরল স্থায়ী কলা, আর একটা হচ্ছে কমপ্লেক্স বা জটিল স্থায়ী কলা, ঠিক আছে, কমপ্লেক্স বা জটিল স্থায়ী কলা। তুমি যে এই জাইলেম ফ্লোয়েম পড়ো, এই জাইলেম ফ্লোয়েম কিন্তু কমপ্লেক্স স্থায়ী কলার মধ্যে পড়ে, জাইলেম আর ফ্লোয়েম, ঠিক আছে, আমি লিখেও দিচ্ছি জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, PHLO, সরি, ঠিক আছে। এই যে জাইলেম XYLEM, জাইলেম অ্যান্ড PHLOEM ফ্লোয়েম, এই জাইলেম ফ্লোয়েম কিন্তু কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে পড়ে। এই যেগুলো বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অনেক সময় প্রশ্ন দেয় যে ভাজক কলায় কী কী থাকে কী কী থাকে না, উপরে এই চারটে অপশান দিয়ে রেলে প্রশ্ন পড়েছে, ওই জন্য দিয়ে দিলাম, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো, যতটা বলার দরকার ততটা বলে দিয়েছি। আর বায়োলজি যেমন ম্যাথকে প্রথমে বললাম 59 রুপিসে তোমাদের মান্থলি হিসাবে তোমরা ম্যাথ দিয়ে যে পেড কোর্সগুলো দেখতে পাবে, ঠিক আছে, তেমনই বায়োলজির যেটা পেড কোর্স আছে ওটাকে আমরা আনার চেষ্টা করছি, ওটার রেট আরও লো রাখার আমরা চেষ্টা করবো, যেহেতু PDF এখানে অ্যাভেলেবেল নেই সেহেতু রেটটাকে আমরা লো করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। চলো নেক্সট আমরা পরেরটায় যাবো। প্রশ্নটা ঠিক আগে যেটা আলোচনা করছিলাম তার উপর বেস করেই পরের প্রশ্নটা রয়েছে, অ্যান্সার দেখে নাও। অ্যান্সারটা আগে প্রশ্নটা পড়ে দিই, ড্যাশ সরু কোষপ্রাচীর যুক্ত অপেক্ষিতভাবে বিশেষত্বহীন কোষ দ্বারা গঠিত, অর্থাৎ সরু কোষপ্রাচীর থাকবে এবং যেখানে কোনো ডিফারেন্সিয়েশন থাকবে না কোষের, এমন কোষ দ্বারা তৈরি কোনটা? অ্যান্সার তোমাদের হবে প্যারেনকাইমার, কারণ সরু কোষপ্রাচীর একমাত্র এখানে প্যারেনকাইমারই আছে, ঠিক আছে। এবার আরেকটা জিনিস তোমরা দেখে নাও, যেটা এখানে লিখেছি জাইলেম এবং ফ্লোয়েম, দেখো বলে দিই, এই যে ক্লোরেনকাইমা, ঠিক আছে, এই যে কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা আর এই যে প্যারেনকাইমা, এই যে তিনটে এখানে দেখতে পাচ্ছ, এই তিনটে হচ্ছে সিম্পল পার্মানেন্ট টিস্যুর অংশ, সিম্পল পার্মানেন্ট টিস্যুর অংশ, ঠিক আছে, টিস্যু, ঠিক আছে, সিম্পল পার্মানেন্ট টিস্যু এবং কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বলে যে দুটো টিস্যু আছে তাদের অংশ এটা, ঠিক আছে। আর এখানে আমি যে জাইলেম আর ফ্লোয়েম লিখেছি এরা হচ্ছে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর অংশ, অর্থাৎ জটিল স্থায়ী কলা, কমপ্লেক্স পার্মানেন্ট, ঠিক আছে, টিস্যু। এবার একটা জিনিস দেখে নাও, এখানে যেটা তোমাদের বলে দিচ্ছি সেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে কী কী থাকে। এই যে ট্রাকিয়াড লেখা আছে, ট্রাকিড বা ট্রাকিয়াড, এটা কিন্তু জাইলেমের অংশ, ঠিক আছে। জাইলেম কি করে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, জাইলেম কিন্তু রুট, এটাও বলে দিই যেটা পরীক্ষার সময় ব্যাপক গোলায়, রুট থেকে দেহের বিভিন্ন অংশে খাদ্য নিয়ে যায় কে, জাইলেম, ঠিক আছে। আর পাতা বা লিভস, সেখান থেকে দেহের বিভিন্ন অংশে তৈরি খাদ্য নিয়ে যায় কে, ফ্লোয়েম, ঠিক আছে, কে নিয়ে যায়, ফ্লোয়েম। আমি কি বললাম আরেকবার বলে দিচ্ছি, রুট থেকে, অর্থাৎ গাছের তো শিকড় দিয়ে জল এবং অন্যান্য পুষ্টিদ্রব্য যায়, সেটা কে নিয়ে যায়, জাইলেম নিয়ে যায়, অর্থাৎ রুট টু অন্য অংশ জাইলেম যায়, কিন্তু পাতা থেকে অন্য অংশ খাদ্য তৈরি, কারণ খাদ্য তো পাতায় তৈরি হয়, সেটা কে নিয়ে যায়, সেটা কিন্তু ফ্লোয়েম নিয়ে যায়। এই দুটো পয়েন্ট একটু মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অবশ্য পরীক্ষা দিয়ে দেয়, রুট থেকে অন্য অংশে জাইলেম, পাতা থেকে অন্য অংশে কিন্তু ফ্লোয়েম নিয়ে যায়, ঠিক আছে, এটা ওয়ান ওয়ে রুটই হয়। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে জাইলেম কী কী দিয়ে তৈরি, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়। ফ্লোয়েম কী দিয়ে তৈরি হয়, সিপ টিউব, কম্পানিয়ান সেল বা সঙ্গী কোষ বলা হয় একে, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম ফাইবার দিয়ে তৈরি হয়। দেখো প্রবলেম হচ্ছে কি, জাইলেম ফাইবার আর জাইলেম প্যারেনকাইমা আর ফ্লোয়েম ফাইবার আর ফ্লোয়েম প্যারেনকাইমা এই দুটোতেই থাকে, এরটাই হলে ফ্লোয়েম
এবং ফ্লোয়েম, দেখতে পাচ্ছ প্যারেনকাইমাতে ফ্লোয়েম লাগানো, ফাইবারে ফ্লোয়েম লাগানো, এরটাই হলে ফাইবারে জাইলেম, প্যারেনকাইমাতে জাইলেম লাগানো। প্রবলেম হচ্ছে এই দুটো, ট্রাকিড আর ভ্যাসেল জাইলেমের পার্ট হয়, সিপ টিউব আর কম্পেনিয়ন সেল কিন্তু ফ্লোয়েমের পার্ট হয়। অনেক সময় পরীক্ষা দেয় নিচের কোনটা জাইলেমের অংশ, ট্রাকিড, তারপর প্যারেনকাইমা, ফাইবার, কোনটা নয় বলে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ বেশিরভাগগুলি মিক্সড থাকে, একই রকম থাকে, কোনটা নয়। তার মধ্যে যদি সিপ টিউব দিয়ে দেয়, সিপ টিউব কিন্তু জাইলেমে নেই, সিপ টিউব কোথায় থাকে, ফ্লোয়েমে থাকে। তো এই ধরনের প্রশ্নগুলি তোমাদের দেয়। আর মনে রাখবে কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা, প্যারেনকাইমা এই তিনটে মিলে কিন্তু সিম্পল পার্মানেন্ট টিস্যু তৈরি হয়। ঠিক আছে, এই ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখার দরকার, এগুলো দিয়ে পরীক্ষা দেয়। এবার ইম্পর্টেন্ট কিছু পার্ট বলে দিই যেটা আরও ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা আরও ইম্পর্টেন্ট মনে পড়লো কী হয়, আলোচনা করতে করতে মনে পড়ে, যা যা মনে পড়ে মোটামুটি আমি তোমাদের দিয়ে দিই। ঠিক আছে, যেমন কোলেনকাইমা, আচ্ছা এর মধ্যে মৃত কোনটা বলো তো? কোলেনকাইমা, স্ক্যারেনকাইমা, প্যারেনকাইমার মধ্যে মৃত কোনটা? ভীষণ ভীষণ আসে প্রশ্ন, মনে রাখবে মৃত হচ্ছে আমাদের স্ক্যারেনকাইমা, এ কিন্তু মৃত, মৃত কোষ দিয়ে তৈরি এ। ঠিক আছে, জীবিত কোনটা? এও জীবিত। ঠিক আছে, মানে আর এ একটু বেশি জীবিত, প্যারেনকাইমা হচ্ছে বেশি জীবিত। ঠিক আছে, বড্ড বেশি জীবিত, বড্ড বেশি জীবিতকে প্যারেনকাইমা। আর প্যারেনকাইমায় কিন্তু আমাদের যে ক্লোরোফিল সেটা কিন্তু প্যারেনকাইমাতেই থাকে। দেহের মানে উদ্ভিদ দেহের সবথেকে বেশি যে অংশে যে কোষ পাওয়া যায় সেটা হচ্ছে প্যারেনকাইমা কোষই পাওয়া যায়। ঠিক আছে, এর যে সেল হয়, প্রথম কথা দেখতে পেলে সরু কোষপ্রাচীর যুক্ত হয়, যেটা দিয়ে প্রশ্ন এখানে এসছে, সেটা তো থাকেই। ঠিক আছে, সরু কোষপ্রাচীর কেমন হয়? এর সরু হয়, সরু কোষপ্রাচীর লিখেই দিই যখন লিখছি সবটা। ঠিক আছে, সরু কোষপ্রাচীর এক। দুই, এর যে সেল হয় মানে কোষ হয় সেটা হচ্ছে রাউন্ড বা ওভাল হয়। ঠিক আছে, ডিম্বাকৃতি, ডিম্বাকৃতি বা গোল কোষ দিয়ে তৈরি হয়, রাউন্ড বা ওভাল, গোল কোষ। পরীক্ষার সময় কিন্তু ডিরেক্টলি রাউন্ড এবং ওভাল এই দুটো কথা দিয়ে দিতে পারে। যদি তোমরা বাংলা প্রেফার করো বলে আমি বাংলায় লিখছি, যেমন দেখতে পাচ্ছি এখানে একটাও কিন্তু ইংরেজি দেওয়া নেই, আগেরবারও দেখলে মেরিস্টেমেটিক শব্দটা দেওয়া ছিল। ঠিক আছে, তো প্রথম পয়েন্ট আমরা কী পেলাম? জীবিত। নেক্সট পয়েন্টে আমরা কী পেলাম? সরু কোষপ্রাচীর যুক্ত। আর থার্ড পয়েন্ট আমরা কী পেলাম? ডিম্বাকৃতি এবং গোল কোষ। এর আরও পয়েন্ট আছে, যেমন ধরো এর যে কোষ প্রাচীর সেটা সরু কেন হয়? কারণ তাতে হেমিসেলুলোজ আর সেলুলোজ থাকে, পেকটিন থাকে না। হেমিসেলুলোজ অ্যান্ড সেলুলোজ থাকে। কোথায় লিখি, জায়গা কমে যাচ্ছে, তোমরা খাতায় কিন্তু লিখে নিও, কারণ পিডিএফে পড়তে অসুবিধা হতে পারে। হেমিসেলুলোজ অ্যান্ড সেলুলোজ থাকে, কোথায় থাকে? এই প্যারেনকাইমাতে থাকে। এবার কোলেনকাইমাতে কি হয়? মোটা কোষপ্রাচীর যুক্ত হয়, মোটা কোষপ্রাচীর। এই কোষপ্রাচীর কি হয়? মোটা হয়, ওই জন্য এটা অ্যান্সার হবে না, মোটা কোষপ্রাচীর কোলেনকাইমার। আর এই মোটা কোষপ্রাচীর কী দিয়ে তৈরি হয়? সেলুলোজ আর পেকটিন দিয়ে তৈরি হয়। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় পড়ার প্রশ্ন, সেলুলোজ আর পেকটিন অ্যান্ড পেকটিন। ঠিক আছে, পেকটিন থাকে বলে এই কোষগুলো আলো ঠিকরাতে পারে খুব, এই জন্য এর প্রতিসংখ্যা অনেক বেশি হয়। এটা দিয়েও, এটাও এনসিআরটিরই লাইন এটা অ্যাকচুয়ালি। তো মোটা কোষপ্রাচীর আর সেলুলোজ আর পেকটিন থাকে। ঠিক আছে, আর এর যে কোষগুলো সেগুলো কোনো স্পেশাল কোনো আকৃতি থাকে না। ঠিক আছে, কখনো কখনো ডিম্বাকৃতি দেখা যায়, কখনো কখনো আয়তঘনকার দেখা যায়, মানে বিভিন্ন ধরনের এর আকৃতি হয়। এর যেমন একটা পারফেক্ট আকৃতি আছে ডিম্বাকৃতি বা গোল কোষ, এর সেটা দেখা যায় না। আর স্ক্যারেনকাইমার ক্ষেত্রে এটাও মোটা কোষপ্রাচীর যুক্তই হয়, এরও কোষপ্রাচীর মোটাই হয়। কিন্তু এর যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে এর কোষপ্রাচীরে সেলুলোজও থাকে আর লিগনিন থাকে, এই জন্য এগুলো মৃত কোষ, মৃত কোষে লিগনিন থাকে। ঠিক আছে, সেলুলোজও থাকে, থাকে না তা নয়, কিন্তু লিগনিনও থাকে। তো স্ক্যারেনকাইমার ক্ষেত্রে লিগনিন থাকে বেশিরভাগ অংশে, ক্লোরেনকাইমার ক্ষেত্রে সেলুলোজ আর পেকটিন থাকে। পেকটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ক্লোরেনকাইমার ক্ষেত্রে, আর এক্ষেত্রে হেমিসেলুলোজ আর সেলুলোজ থাকে। ঠিক আছে, যতটা বলার দরকার ততটা বলে দিয়েছি। আর এই ট্রাকিড কোনগুলো কোথায় থাকে সেগুলো একটু মনে রাখুন, এগুলো দিয়েই মেনলি প্রশ্ন আসে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এই প্রশ্নটা আমি দিয়েছি, ওখানে তোমাদের মোটামুটি দুটো শিফটের কোশ্চেন্স আমি আজকে তোমাদের কমপ্লিট করিয়েছি। ঠিক আছে, যা যা কোশ্চেন্স করানো হয়েছে, এটা এক্সট্রা প্রশ্ন আমি দিয়েছি এনসিইআরটি থেকে। ফাইন্ড দ্য অ্যাটোমোসিটি অফ H2CO3, অর্থাৎ কার্বলিক অ্যাসিডের তোমাদের অ্যাটোমোসিটি বার করতে বলেছে। তো তুমি দেখো এখানে অ্যাকচুয়ালি কার্বলিক অ্যাসিডটা একটা কম্পাউন্ড, ফলে এর মধ্যে হাইড্রোজেন আছে, কার্বন আছে, অক্সিজেন আছে। তো কটা হাইড্রোজেনের পরমাণু আমরা দেখতে পাচ্ছি? দুটো। কটা কার্বন পরমাণু আমরা দেখতে পাচ্ছি? একটা। কটা অক্সিজেন পরমাণু আমরা দেখতে পাচ্ছি? তিনটে। তো টোটাল মিললে কত হয়? 6 হয়। এটাই আমাদের অ্যান্সার হলো। দেখো এক লমে উত্তর আসবে। প্রবলেম কী হয়, যদি বলে দেয় কার্বলিক অ্যাসিডের অ্যাটোমোসিটি কত, যখন তোমাদের সংকেত দেবে না। এক তো কার্বলিক অ্যাসিডের এইটা যে সংকেত সেটা তোমাকে জানতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, অ্যাটোমোসিটি মানে পারমাণবিকতা বলতে কী বোঝায় সেটা তোমাকে জানতে হবে। বেশিরভাগ স্টুডেন্ট কী হয়, ক্যালকুলেশন জানলে তো ইজি হয়, টাফ তো কোনো দিন নয়,
কিন্তু কার্বনিক অ্যাসিডের সংকেত না জানলে বা অ্যাটমোসিটি বা পারমাণবিকতা কী সেটা না জানলে প্রবলেম হয়ে যাবে। পরমাণুর মানবিকতা হচ্ছে পারমাণবিকতা, ঠিক আছে, জাস্ট জোকিং। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। আচ্ছা, পরের প্রশ্ন খুব ভালো প্রশ্ন, বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ 40 ওয়াট বাল্বস কানেক্টেড ইন প্যারালাল হুইচ ক্যান বি লাইটেড সেফলি ইউজিং 240 বাল্ব 240 ভি অ্যান্ড সাপ্লাই উইথ 5 অ্যাম্পিয়ার ফিউজ। অর্থাৎ 240 ভোল্টের একটা সাপ্লাই লাইন আছে, যাতে যোগ করা আছে 5 অ্যাম্পিয়ারের একটা ফিউজ, তাতে 40 ওয়াটের কতগুলো বাল্ব লাগানো যাবে সর্বোচ্চ, এটা তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে। বাংলাতে পড়ে নাও। দেখো, পাওয়ার ইকুয়াল টু আমরা কী জানি, পাওয়ারের কথা কেন আসছে, কারণ এখানে ওয়াট লেখা রয়েছে, আমরা জানি ওয়াট হচ্ছে পাওয়ারের একক। পাওয়ার ইকুয়াল টু কী জানি আমরা, ভি ইন্টু আই, ঠিক আছে। তো আমরা এখান থেকে কী বার করবো, প্রতিটা বাল্ব, এক একটা বাল্বের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ারের তড়িৎ প্রবাহিত হবে, কারণ 5 অ্যাম্পিয়ারের ফিউজ আছে, যদি তার থেকে বেশি আমার প্রয়োজন হয় তাহলে তো ফিউজ ফেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। সুতরাং পাওয়ারের আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। একটু আগে তোমরা দেখলে পাওয়ারের এই ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম, ঠিক আছে। পাওয়ারের একটা ফর্মুলা হয় ভি স্কোয়ার বাই আর, এই তিনটে ফর্মুলা হয় পাওয়ারের। এখানে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো। কেন ইউজ করবো, কারণ এখানে ভি ইন্টু আই আছে, এটা দিয়ে আমরা ইউজ করবো। তো পাওয়ার ইকুয়ালটা আমরা কী পাচ্ছি, 40। ভি আমাদের কত বেরোচ্ছে, ভি আমাদের দিয়েছে কত, 240 ভোল্ট। আর প্রতিটা বাল্বের অ্যাম্পিয়ার কত, সেটা হচ্ছে আই, ঠিক আছে। অনেকে বলে স্যার আই না লিখে আপনি এ লিখুন, চলো আমি এ লিখছি, অনেকে সুবিধা হবে, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি এটাকে আই বলে লেখা হয়। তাহলে অ্যাম্পিয়ার আমাদের কত বেরোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা দিয়ে কাটলে হয় 6, তাই তো। তার মানে 1/6 মানে 0.16, ঠিক আছে। 0.16 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের প্রতিটা বাল্ব, এক একটা বাল্ব, একটি বাল্বের প্রবাহ মাত্রা, মানে একটি বাল্বের মধ্য দিয়ে, একটি বাল্ব একটি বাল্বের মধ্য দিয়ে কতটা তড়িৎ প্রবাহিত হবে, 0.16 অ্যাম্পিয়ার তড়িৎ আমাদের প্রবাহিত হবে। এটুকু কারোর মাথায় ঢোকেনি তো বলো, আশা করি বুঝতে পারছো। এবার তোমাদের নিচে কি বলছে বা উপরে কি বলেছে অ্যাকচুয়ালি, যে কতগুলো পাওয়া যাবে। দেখো আমাদের টোটাল কত অ্যাম্পিয়ারের আছে, 5 অ্যাম্পিয়ারের আছে, তো এক একটার হচ্ছে 16 করে, ঠিক আছে। এরকম কতগুলো বাল্ব দরকার, আমি ধরে নিচ্ছি এক্সটি বাল্ব দরকার, কারণ এই দুগুলো গুণ করলে আমার 5 অ্যাম্পিয়ার আসতে হবে, তার বেশি হয়ে গেলে বাল্ব ফেটে যাবে, পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে যাবে। এখানে ক্যালকুলেট করলে আমি এক্সের ভ্যালু পাবো 31, যদি আমি কাটাকুটি করি এক্সের ভ্যালু কী পাবো, 31টা পাবো। অর্থাৎ সর্বোচ্চ 31টা বাল্ব আমার এখানে লাগানো যেতে পারে। আশা করি বুঝতে পারছো। টোটাল তো 5 অ্যাম্পিয়ারের ফিউজ লাগানো আছে, তো 0.16 অ্যাম্পিয়ার করে কতগুলো বাল্ব লাগানো যাবে, আমি ধরে নিচ্ছি এক্সটি বাল্ব লাগানো যাবে, এক একটার 0.16, তাহলে এক্সটির কত, ঠিক আছে। তো এত ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার হবে, তো এক্সের ভ্যালু আমাদের কী হচ্ছে, 31 হচ্ছে, 31 পয়েন্ট সামথিং হয়। তুমি বলো, তুমি কখনো বলো যে আমার বারান্দায় 2.5খানা বাল্ব লাগানো আছে, তুমি কখনো বলো আমার বারান্দায় 4.5খানা বাল্ব লাগানো আছে, বলো না। 4টে বা 2টো বা 1টা এরম হতে পারে, বাল্ব তো কখনো একটা আর একটা হাফ ওর সঙ্গে যোগ করে দেওয়া যায় না, সেই জন্য 31 পয়েন্ট সামথিং হবে, কিন্তু আমরা এখানে 31 নিচ্ছি। এবার প্রশ্নের উত্তরে দেখো কোথাও 31 লেখা নেই, কিন্তু তুমি দেখতে পাচ্ছ এখানে 30 লেখা আছে, তো 30 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 35 হবে না, 8 হবে না, 44 হবে না, কারণ 35 আর 44 31-এর থেকে বেশি, এত লাগালে তো সিস্টেম নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার সর্বোচ্চ বলেছে, এটা তো অনেক কম, তো 31-এর একটু কম যেটা 30, সেটা তুমি নিতে পারো অ্যান্সার, ঠিক আছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এটা আমার কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। 31-এ বেশি নেওয়া যাবে না, 31-এর খুব কম নেওয়া যাবে না, 31-এর কাছাকাছি যেটা সেটা নিতে হবে। 31-এর থেকে বেশি আবার হবে না, সেটা আবার পূর্ণ সংখ্যাতে থাকবে। 31-এর বেশি হবে না, আবার সেটা পূর্ণ সংখ্যাতে থাকবে, সেটা তো 30ই হয়। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। তো অ্যান্সার এখানে কী হবে, 30। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন। ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন অ্যাকোমোডেটেড ইন ইনারমোস্ট অ্যান্ড আউটারমোস্ট শেল অফ অ্যান অ্যাটম। একটা অ্যাটমের সর্ব অন্তস্থ এবং সর্ববহিস্থ কক্ষপথে থাকা সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার মধ্যে পার্থক্য কত। এখন তুমি বলো সর্বোচ্চ মানে সব থেকে আউটারমোস্ট শেলে কতগুলি ইলেকট্রন থাকতে পারে, আমরা জানি 8টার বেশি ইলেকট্রন থাকতেই পারে না, ঠিক আছে। আর সব থেকে কম যেটাকে আমরা কে শেল বলি, কে শেলের কোয়ান্টাম নাম্বার কত, আমরা জানি কে শেলের কোয়ান্টাম নাম্বার হচ্ছে 1, ঠিক আছে। তো কোয়ান্টাম নাম্বার যখন 1 হয় তখন আমরা কি জানি, 2n² ফর্মুলা যদি ইউজ করো, আমরা দেখতে পাচ্ছি যে 2টো ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে শেষ কক্ষপথে, ফার্স্ট কক্ষপথে, এটা আমাদের ফার্স্ট কক্ষপথ। তো ফার্স্ট কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, 2টো ইলেকট্রন থাকতে পারে। আর লাস্ট কক্ষপথে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে, 8টা ইলেকট্রন থাকতে পারে। তোমাদের বলে যে দুটোর মধ্যে ডিফারেন্স কত, ডেফিনেটলি 6 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো 6, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হলো। এই হচ্ছে আমাদের টোটাল কোশ্চেন্স ছিল আজকে, ঠিক আছে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো। আর যেটা প্রথমে বললাম ওটা খেয়াল রাখো, চাইলে কেউ নিতে পারো। বায়োলজি আসছে, এর পিছু ম্যাথ দেওয়া হয়েছে আজকে, মানে দেওয়া হবে আর কি, ঠিক আছে। আজকে রাত্রের মধ্যে ম্যাথ আপলোড হয়ে যাবে। যদি তোমরা বায়োলজি চাও, বায়োলজিও আছে, সেটা তোমাদের একবার কমেন্টে জানাতে হবে। ওকে, থ্যাংক ইউ।